আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে 46তম বিসিএস ফ্রিলি ফুল কোর্স গাণিতিক যুক্তি লেকচার 3-এ স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চ্যাট বক্সে অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসে আমাদের সাথে থাকবেন সাব্বির ভাইয়া। আর আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলা চ্যাট বক্সে করবেন, ভাইয়ারা তার অ্যান্সার দিয়ে দেবেন। আর আপনারা অনেকে পার্ট 2 এর রুটিনটা চাচ্ছিলেন। রুটিনের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা রুটিনটা ডাউনলোড করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে 46তম বিসিএস ফুল কোর্সের গাণিতিক যুক্তি লেকচার 3। স্লাইডটা ক্লিয়ার থাকলে এবং সাউন্ড ওকে থাকলে একটু রেসপন্স করবেন চ্যাট বক্সে ওয়াই লিখে। আর কোর্স রিলেটেড কোনো প্রবলেম বা কোনো কিছু হলে সেটা একটু হেল্পলাইনে কথা বলেন, অথবা ক্লাস শেষ হলে জিজ্ঞেস করা হয় যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, সে সময় কথা বলবেন। হ্যাঁ, চ্যাট বক্সটা আমরা এগুলোর জন্য ব্যবহার না করি। চ্যাট বক্সটা আমার সাথে কথা বলার জন্য বা আমার সাথে সবকিছু ফলো করার জন্য। ঠিক আছে। ওকে, আপনাদের রুটিন নিয়ে অনেক রুটিন পান না বা অনেক কিছু সমস্যা, একটু সার্চ দিলেই হয় উত্তরণের, যে আপনারা যেখান থেকে কোর্সটা এনরোল করেছেন সেখানে আপনাদের রুটিন দেওয়া আছে। একটু খুঁজলেই হয় ভাইয়া, খুঁজে নিবেন। যারা যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন এবং পড়াশোনার সাথে আছেন, এটাই হচ্ছে সব থেকে জরুরি। ম্যাথমেটিক্স যেহেতু আজকের টপিক, ম্যাথমেটিক্স এর মেইন মন্ত্রটাই হচ্ছে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিস ছাড়া আপনি যত বড় সায়েন্টিস্ট হন না কেন বা ম্যাথমেটিশিয়ান হন না কেন, আপনি কিন্তু কখনোই মেইন জায়গায় গিয়ে ক্র্যাক করতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। ওভার কনফিডেন্সেই সবাই বেশি ধরাটা খায়। তা না হলে আপনাদের প্রিলির জন্য যে 15 মার্কের সিলেবাস, এই 15 মার্কে আসলে 14 বা 15 পাওয়াটা খুব টাফ হয় না। সমস্যাটা হয় হচ্ছে কম প্র্যাকটিস এবং ওভার কনফিডেন্সের জন্য। এখন দুই তিনটা প্রশ্ন আসলে লাকিলি ছেড়ে দেওয়া যায় লাকির উপর, যে হয়তো খুব বেশি লেন্দি দিল বা খুব বেশি কঠিন দিল, সেক্ষেত্রে হয়তো পারা যায় না, সেটা অন্য বিষয়, সময়ের সাথে হয়তো তাল মিলানো যায় না। কিন্তু এমনি জেনারেলি প্রিলিতে যে প্রশ্নগুলো হয় তাতে 12 থেকে 14 পাওয়াটা খুব টাফ না। আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে আপনার অনুপাত সমানুপাত এবং লাভ ক্ষতি। সো ইন দ্য মিন টাইম আপনারা হয়তো বাস্তব সংখ্যা, লসাগু গসাগু এরকম কয়েকটা টপিক করে ফেলেছেন পাটিগণিতীয় যে অধ্যায়গুলো আছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আরো দুইটা টপিক, অনুপাত সমানুপাত এবং লাভ ক্ষতি। আচ্ছা, আপনাদের কি শতকরা ক্লাস হয়েছে? আচ্ছা, শতকরা যদি হয়ে থাকে ভাই, তাহলে লাভ ক্ষতি শতকরারই আরেকটা পার্ট, মানে একে অন্যের পরিপূরক। তো আজকে আমরা পরিপূরক অংশটা দেখব, তার সাথে অনুপাত সমানুপাত। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা আজকে আসলে আহ বেটার লাভ ক্ষতিটা একটু আগে করব, তারপর অনুপাত সমানুপাত করব, বিকজ লাভ ক্ষতির পার্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাটা শেষ করে আসি, তারপর অনুপাত সমানুপাত ধরবো, ঠিক আছে? আচ্ছা, প্যারা নিবেন না, খাতা কলম সামনে রাখেন, আমার সাথে সাথে আপনারা একটু সলভ টলভ করবেন, ভালো হবে, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে একবারে।
আচ্ছা, আমরা লাভ পদ্ধতিতে চলে গেলাম। এখানে স্লাইডে কয়েকটা সূত্র টুত্র দেওয়া আছে ভাইয়া, এগুলো আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো। আসেন দেখেন লাভ ক্ষতির মেইন বেসিকটা কি। লাভ বলি বা ক্ষতি বলি, ইংরেজিতে প্রফিট বলি বা লস বলি, যেটাই বলি না কেন, এটার মেইন থিওরিটা হচ্ছে আপনার লাভ বা ক্ষতি তখনই হবে যখন আপনি কোনো কিছু একটা কিনবেন এবং সেটাকে আবার বিক্রি করবেন। অর্থাৎ আপনি যদি শুধু ক্রয় করে বসে থাকেন, জীবনেও লাভ ক্ষতি হবে না। আবার আগে থেকে আপনার কাছে ছিল বাট আপনি তার মূল্য জানেন না, কিন্তু আপনি বিক্রি করে ফেললেন, তাতেও লাভ নাই, কারণ আপনার লাভ হয়েছে না লস হয়েছে আপনি ধরতেই পারবেন না, বিকজ আপনার তো মূল্য অজানা। তো এই জন্য লাভ ক্ষতির জন্য দুইটা জিনিস সবসময় আমাদের গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে ক্রয় মূল্য, বা এটাকে যদি সংক্ষেপে কস্ট প্রাইস বলি, সংক্ষেপে সিপি, অথবা বাইং প্রাইস বা বিপি, যেটাই বলি না কেন। আর দুই নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে বিক্রয় মূল্য, বিকজ আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আপনার বিক্রয় মূল্যের সাথেও জড়িত, কারণ কতটুকু হয়েছে সেটা আপনার বিক্রয় মূল্য ডিফাইন করে দিবে। সো বিক্রয় মূল্যটাকে যদি আমরা সেলিং প্রাইস হিসেবে চিন্তা করি, এসপি ধরা যায়। এই দুইটা নিয়েই হচ্ছে আপনার যাবতীয় সব খেলা। লাভ ক্ষতিতে এর বাইরে কোনো কিছু নাই। আচ্ছা, তো এখন আপনারা অনেকে বলতে পারেন কেন ভাইয়া লাভ ক্ষতিতে তো এরকম একটা বিষয় আছে যে এত পার্সেন্ট লাভ হয়, অত পার্সেন্ট লাভ হয়। হ্যাঁ, সবকিছুই হয়, কিন্তু সেটা ডিপেন্ড করে মেইনলি এই দুইটা ফ্যাক্টরের উপরে। আচ্ছা, এখন আমরা লাভ এবং লসের দুইটা সূত্র শিখবো এবং যাবতীয় ম্যাথ শুধু এই দুইটা সূত্র দিয়েই করব, এছাড়া আমার কোনো সূত্র থাকবে না। তার আগে আপনারা বলেন, আপনি মনে করেন কোন একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলেন, কিনে সেটা 80 টাকায় বিক্রয় করলেন। আবার 100 টাকা দিয়ে কিনলেন, কিনে 120 টাকায় বিক্রয় করলেন। এখন আপনারা বলেন যে লাভ কোনটায় হয়েছে, লস কোনটায় হয়েছে। খুবই মানে সিলি প্রশ্ন, বাট স্টিল বেসিক থেকে শুরু করছি তাই জিজ্ঞেস করা। আচ্ছা, ডেফিনেটলি প্রথমটা লস, কারণ আপনি কিনেছেন একটু বেশি টাকা দিয়ে, কিন্তু বিক্রি করার সময় আপনি কম টাকা পেয়েছেন, ঠিক আছে। সো কোনোভাবে এটা আপনার লাভ হতে পারে না, আপনার 20 টাকা লস হয়েছে এখানে। তো এটা লস হচ্ছে 20 টাকা। আবার এখানে যখন আপনি 100 টাকা কেনার পর 120 টাকায় সেল করেছেন বা বিক্রি করে দিয়েছেন, তখন কিন্তু আপনার আবার লাভ হয়েছে, কারণ 20 টাকা আপনি এক্সট্রা পেয়েছেন, যেটা আপনার পাওয়ার কথা ছিল না। তো আপনার তখন 20 টাকা প্রফিট বা লাভ হয়েছে। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনাকে যখন পার্সেন্টেজ অফ প্রফিট অর পার্সেন্টেজ অফ লস বের করতে বলবে, বা শতকরা লাভ শতকরা ক্ষতি বের করতে বলবে, তখন আপনার এই যে টাকাটা আমি বের করলাম, 20 টাকা লাভ বা 20 টাকা লস, সেটা ডিপেন্ড করবে এন্টায়ারলি হচ্ছে আপনার কোনটার উপর, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? হুইচ ওয়ান, ফার্স্ট অর টু? আচ্ছা, আমি তো দেখতেছি তিনটা অপশন পেয়ে গেলাম। আমি আপনাদেরকে অপশন দিয়েছি দুইটা, আপনারা আমাকে অপশন দিয়ে দিলেন তিনটা, মানে উত্তর। যাই হোক, একটা অপশন আপনারা বাড়ায় ফেলছেন। ম্যাক্সিমাম হচ্ছে ওয়ানের দিকে তাকিয়েছেন, মানে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ ভাইয়া, আপনারাই 100% সঠিক, ক্রয় মূল্যের উপরই হচ্ছে লাভ অথবা লস দুইটাই ডিপেন্ড করে, ঠিক আছে। অন্যদিকে ক্ষতির সরি, বিক্রয় মূল্যের উপর কোনো কিছুই ডিপেন্ড করে না, পার্সেন্টেজটা ডিপেন্ড করে না। আমি বলছি আপনি লাভ এবং লস ডিফাইন করতে পারবেন বিক্রয় মূল্যের উপর ভিত্তি করেই, কারণ আপনি 20 টাকা লস করেছেন নাকি 20 টাকা লাভ করেছেন, এটা তো বিক্রয় মূল্য না জানলে আপনি জানতে পারবেন না। সো ডেফিনেটলি আপনার লাভ এবং লসের পরিমাণটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোর উপর ডিপেন্ড করে। কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করছি যে শতকরা লাভ শতকরা ক্ষতিটা কিসের উপর ডিপেন্ড করে, আমার প্রশ্ন ছিল এইটা। শতকরা লাভ বা পার্সেন্টেজ লস অথবা পার্সেন্টেজ প্রফিট, এটা ডিপেন্ড করে এন্টায়ারলি আপনার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বা বাইং প্রাইসের উপরে। এখানে সেলিং প্রাইসের কোনোই ভ্যালু নাই। ওকে, তো এই জন্য সূত্রটা হয়ে যায় এরকম, মনে করেন প্রফিট যেটা, সেটার জন্য ডেফিনেটলি আপনার সেলিং প্রাইসটা বেশি হতে হবে, তা না হলে তো আপনি লাভ পাবেন না। তো আমি বাংলাতেই লিখি, ইংরেজিতে করব না। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই, এটা তো আপনার লাভের পরিমাণ, কিন্তু আপনি যখন শতকরা বের করবেন, শতকরা কত, সেই শতকরাটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এন্টায়ারলি ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ আপনি কি দামে কিনেছেন সেইটার উপরই হচ্ছে আপনার শতকরা লাভটা অথবা শতকরা ক্ষতিটা ডিপেন্ড করে। সো যারা যারা বিক্রয় মূল্য দিয়েছেন আবার যারা যারা বোথ দিয়েছেন, তাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবেন। ওকে,
তো সিমিলারলি যখন লসটা বের করবো আমি পার্সেন্টেজে, তখনও আমার লসের পরিমাণটা বের করব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যের উপরে। কিন্তু যদি আমি পার্সেন্টেজ লসটা বের করতে চাই, ডেফিনেটলি আমার বেসটা ধরতে হবে সেলিং বাইং প্রাইস বা ক্রয় মূল্য, এটার উপরে ডিপেন্ড করবে। ওকে, সো দিস টু আর দ্য ইকুয়েশনস ফর দিস চ্যাপ্টার। আর কোনো সূত্র টুটো নাই ভাই, এইটা দুইটা দিয়েই আপনি সব পার করে দিতে পারবেন। আপনার অনেকে হচ্ছে এই লাভ ক্ষতির ম্যাথগুলো ঐকিক নিয়ম অ্যাপ্লাই করেন, অনেকে হচ্ছে কথায় ভেঙে ভেঙে করেন। 100 টাকা ধরেন, তারপরে হচ্ছে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে ফেলেন যে 100 টাকা হলে এত টাকা, 1 টাকা হলে কত, অত টাকা হলে কত, এরকম করে ম্যাথগুলো লেন্দি করেন। আমি আসলে আজকে যে নিয়মগুলোতে করাবো তাতে আমরা সম্পূর্ণভাবে অ্যালজেব্রাইক ইকুয়েশন বা বীজগণিত ব্যবহার করব, বা সোজা বাংলায় এই প্রফিট এবং লসের সূত্র দুইটাই ব্যবহার করব। এছাড়া আমার হাতে আর কিচ্ছু করার নাই। ঠিক আছে? দেখবেন কতটা ইজি হয়ে যায়, আপনাকে অঙ্ক তখন আর মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, কোনো স্পেসিফিক নিয়মও মাথায় রাখার দরকার হবে না। অনলি দিস টু ইকুয়েশনস, নাথিং এলস। ওকে, শুরু করি। প্রথমে সহজ দিয়ে শুরু করবো, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। আসলে খুব কঠিন আসে না প্রিলিমিনারিতে, ওরকম নাইও। আচ্ছা, প্রথমে 44 BCS এর একটা প্রশ্ন দেখি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু লাভ হবে না লস হবে আপনাকে বলে দেয়নি, বা কিছুই বলে নাই। সো আপনি কি করবেন, আপনি একটা কাজ করেন, আপনি প্রফিট নাকি লস কিছুই ধরা দরকার নাই। অর্থাৎ এটা প্রফিটও হতে পারে লসও হতে পারে, আমি সমান সমান রাখলাম। আমি প্রথমে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সংক্ষেপে লিখবো, এখন আর বাংলায় লিখবো না। ক্রয় মূল্য হবে হচ্ছে কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য হবে সেলিং প্রাইস। এভাবেই আমি হিসাব করি, ঠিক আছে? এভাবে একটু লিখছি, দেখেন বুঝতে সমস্যা হয় কিনা। আচ্ছা, কি বলেছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে ক্রয় মূল্য সমান সমান 2 বিক্রয় মূল্য। এইটাই কি বলেছেন আমাকে প্রশ্নে? ডেফিনেটলি এটাই আমাকে বলেছে। তাহলে আমি কি করব, ক্রয় মূল্যের জায়গায় আমি 2 × SP লিখে দেই, মাইনাস SP ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। কিন্তু কথা আছে, সিপি তো আর সিপি থাকবে না, সিপি হয়ে যাবে 2 × SP। আচ্ছা, তো এখান থেকে 2 SP মাইনাস এসপি আলটিমেটলি এসপি, নিচে 2 × SP, বুঝতেই পারতেছেন কাটাকাটি হয়ে যাবে, থাকবে হাফ ইন্টু 100%, এবং এটা করলে আসবে হচ্ছে আপনার 50%। তো যেহেতু আপনি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে আপনার প্লাস সাইনটা এসেছে, সো ডেফিনেটলি এটা আপনার লস হয়েছে বা ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যটা বেশি। তো আমার এটার অ্যান্সারটা হবে হচ্ছে 50% লস বা ক্ষতি 50%। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? একজন লিখলেন সাউন্ড শুনতে পাচ্ছেন না। ভাই আপনার ডিভাইসে প্রবলেম, তাহলে সবাই বলছেন ক্লিয়ার বা ওয়াই লিখেছেন। ঠিক আছে মাহবুব ভাই, আপনি একটু ঠিক করে নেন আপনার ডিভাইসটা। মাহিয়ান বলেছেন পজিটিভ হলে লস কেন? ভাই পজিটিভ হলে লস কেন, আমার তো পজিটিভের চিন্তা না। আমি কোনটা থেকে বিয়োগ দিয়েছি দেখেন, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিয়ে আমি পজিটিভ পেয়েছি। সো ডেফিনেটলি আমার ক্রয় মূল্য বেশি, তো ক্রয় মূল্য বেশি হলে আপনার লাভ হবে না লস হবে? আপনি বলেন, আমি ধরে নিয়েছি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিব, বিয়োগ দিয়ে দেখেছি প্লাস এসেছে, ডেফিনেটলি আমার এটা ক্ষতিই হবে। যদি মাইনাস আসতো তাহলে আমি বলতাম আমার লাভ হয়েছে। আমি তো জানি না রে ভাই, আমি ক্রয় মূল্য বেশি ধরবো না বিক্রয় মূল্য থেকে বিয়োগ দিব। আমি তো এটা এভাবেও করতে পারতাম, যে এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি, এভাবেও তো করতে পারতাম। পারতাম না? তখন কিন্তু অ্যান্সারটা মাইনাস আসতো, তখন আমি বলতাম যে আমার যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করার কারণে বিয়োগ এসেছে, তার মানে ডেফিনেটলি আমার ক্রয় মূল্যটাই বেশি, এই জন্য আমার লস হবে। ইজ ইট ক্লিয়ার নাও? ডান। এইটা একদম মানে খুবই সহজ ম্যাথ, বেশি সহজ। একজন গরু বিক্রেতা 4500 টাকা একটি গরু ক্রয় করেছেন, করে 20% ক্ষতিতে বিক্রয় করে দিয়েছেন, তার বিক্রয় মূল্য কত? তো আপনি কি করেছেন, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে, আপনার ক্ষতি দেওয়া আছে 20%। সো কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন? ডেফিনেটলি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ করতে হবে। সো 4500 মাইনাস ধরি বিক্রয় মূল্য সমান সমান এক্স, ডিভাইডেড বাই 4500 সমান সমান 20%, মানে 20/100। এখান থেকে কেউ এক্স এর মানটা আমাকে একটু বের করে দেন। আর এই ইকুয়েশন কেউ বুঝতে না পারলে সেও রেসপন্স করেন, কোনো সমস্যা নেই, আমি আবার বলবো।
আচ্ছা, অনেক অ্যান্সার দেখতে পাচ্ছি। পারবিন আপু, শুধু আবার বললে তো হবে না, কোন জায়গাটায় বুঝেন নাই সেটা বলেন। আমি তো আসলে ধরতে পারছি না যে আপনাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। ইকুয়েশন বুঝতে পারেননি? তাহলে আপনাদেরকে এতক্ষণ আমি কি পড়ালাম ভাইয়া? পরে জয়েন করেছেন নিশ্চয়ই। এই দুইটি ইকুয়েশনে মান বসান না, আমি তো সেই মানটা বসাইছি। পরে জয়েন করে আবার রিপিট করেন, বুঝিনি এই কথা বললে হবে না। তাহলে ক্লাসটা পরেই আপনি রিপিট দেখবেন। আমি তো যা করছি সব এই দুইটি ইকুয়েশন দিয়ে। সো ডেফিনেটলি এর বাইরে আমি কিছু বলছি না। সো মান বসিয়ে নেন আপনারা নিজের মতো করে, তারপর ইকুয়েশন সলভ করেন। আমি সেম কাজটা করেছি, জাস্ট মান বসিয়েছি। বিক্রয় মূল্যটাকে আমি এক্স ধরেছি, নাথিং এলস। 20%কে 20/100 লিখেছি। এটা লেখার রাইট আমার আছে অবশ্যই। এবার বুঝতে পারছি সবাই? এই যে এখন সবাই চুপ হয়ে আছে, যারা বললেন যে রিপিট করেন তারা আর কথা বলেন না। হোয়াট এভার, আপনাদের তাহলে নেক্সট টাইম আমি উত্তরও দিব না, ঠিক আছে? এই ভাই, ক্যালকুলেশনটাও করে দিতে হবে, এই ক্যালকুলেশন? সিরিয়াসলি ভাই? এই একটা ইকুয়েশন আর গুণ করে এক্স এর মান বের করতে পারবেন না? হাই হাই, কি অবস্থা! আচ্ছা, করে দেই। জান্নাত আপু, আপনি একটু রিপিট দেখবেন, ঠিক আছে? এই ইকুয়েশন না বুঝতে পারলে সরি, আমাকে মুভ করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা একটা পোল কোশ্চেন ছিল, বাট পোল কোশ্চেনটা আমি লঞ্চ করব না। আমি হচ্ছে আপনাদেরকে একটু নিজেই করিয়ে দিব, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। পোল কোশ্চেন মানে আপনাদের অ্যান্সার করার কথা ছিল, বাট আমি করিয়ে দিচ্ছি। দেখেন, একজন দোকানদার প্রতি কেজি 6.5 টাকা দরে 70 কেজি আলু ক্রয় করেছে। তো আমার দরকার ভাই দুইটা এলিমেন্ট, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। আমি সেই দুইটা খুঁজবো। মানে আপনারা আমার একটু কথাগুলো খেয়াল করেন, আমি শুরুতে যে একটা স্লাইড অ্যাড করে 5-7 মিনিট লেকচার দিয়েছি যে ক্রয় মূল্য কি জিনিস, বিক্রয় মূল্য কি জিনিস এবং লাভ ক্ষতি কিভাবে আসে, এই কথাগুলো একটু খেয়াল করলে ভাই কোনো অঙ্ক আটকানোর কথা না। ঠিক আছে? তো সেই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি 6.5 টাকা দরে 70 কেজি আলু ক্রয় করেছি। তাহলে আমার কস্ট প্রাইস কত বলেন আপনারা? আমি যেটা জিজ্ঞেস করবো ওইটা অ্যান্সার দেন, আপনাদের আর করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেফিনেটলি 70 কেজি পার কেজি 6.5 টাকা করে, টোটাল 455 টাকা। ওকে, গুড। আর আমার সেলিং প্রাইস কত? বিক্রয় মূল্য বলেই দিয়েছে, 420 টাকায় আমি বিক্রয় করেছি। এখন আপনারা একটু সেন্স দিয়ে বলেন বা বিবেক অ্যাপ্লাই করে বলেন যে কোনটা বেশি, আমার কি লাভ হয়েছে না লস হয়েছে? ডেফিনেটলি লস হয়েছে। এবার আসেন ইকুয়েশন বসাই। পার্সেন্টেজ অফ লস সমান সমান কস্ট প্রাইস 455 মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। করেন, কত আসবে? 35 ডিভাইডেড বাই 455 ইন্টু 100%। কাটাকাটি করে টোরে অমুক করে আসবে হচ্ছে আপনার 7 পূর্ণ 9/13%। অ্যান্সার সি। ঠিক আছে? সব এক সূত্র। আসেন আরেকটা দেখি, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সব। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং একটু আলাদা। আমি আবারও বলছি, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু আলাদা। 40তম বিসিএস এসেছে, আমি স্টার মার্ক দিয়ে দিলাম। এই টাইপের ম্যাথগুলা করবেন, গুরুত্বপূর্ণ। দেখেন, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। আচ্ছা, কোথাও কি ক্রয় মূল্য দেওয়া আছে আমার? দেওয়া নাই। বিক্রয় মূল্য দেওয়া আছে? দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। আচ্ছা, সামনের দিকে এগোই। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। আচ্ছা, তার মানে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে প্রথমে একটা জিনিস আমি 12% ক্ষতিতে বিক্রি করে ফেলছি, বাট যদি আমি আরো 1200 টাকা বেশিতে বিক্রি করতাম, তাহলে আমার 8% লাভ হতো আর লস হইতো না। তো আমাকে ক্রয় মূল্যটা বের করতে বলেছে। আমি কি করব? আমার এই ধরা ছাড়া কোনো উপায় নাই। লেট কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে প্রথম বিক্রয় মূল্য যেটা, সেটা তো আমার জানতে হবে। তা না হলে আমি কিভাবে বলবো যে আমি 1200 টাকা আরো বেশি যোগ যে করব, সেটা কিভাবে করব? আমার তো আগে প্রথমে বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে আপনারা বলেন, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান এক্স মাইনাস এক্স এর 12%। লিখতে পারি এটা? ডেফিনেটলি পারি।
সেখান থেকে এক্স মাইনাস এক্স ইন্টু 12/100 সমান সমান এক্স মাইনাস এক্স ইন্টু 0.12 সমান সমান 0.88 এক্স। এইটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য 12% ক্ষতিতে। আমার প্রথম অংশ শেষ, এই পর্যন্ত শেষ। এখন আমি পরের লাইনের দিকে তাকাবো, কি বলেছে দেখেন। পরের লাইনেও আমি সেম জিনিস খুঁজবো। আমার কি দরকার? সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস, এই দুইটা আমার দরকার। তাহলে আমি লাভ ক্ষতি সব বের করতে পারবো। এখন দেখেন আমাকে কিছু বলে দিয়েছে কিনা। বলেছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তার মানে বিক্রয় মূল্য আমি যেটা কেবল বের করলাম ওইটা আর নাই। তাহলে নতুন সেলিং প্রাইসটা ধরবো আমি হচ্ছে সেই 0.88 এক্স প্লাস 1200 টাকা। আর নতুন কস্ট প্রাইস কত হবে? কোথাও কি ক্রয় মূল্যের কথা কোথাও কিছু বলা আছে? বলা নাই। তার মানে ক্রয় মূল্য ওই যে এক্স ধরেছিলাম সেইটাই আছে। So, আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, আমার লাভের পরিমাণ 8% দেওয়া আছে। তাহলে আমি কি সেই ইকুয়েশনটায় বসাতে পারবো না? বসিয়ে ফেলি। লাভের যে ইকুয়েশনটা কি ছিল, এসপি মাইনাস সিপি। তার মানে 0.88 এক্স প্লাস 1200 - এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100% সমান সমান কি হবে? 8%। এখান থেকে এক্স এর মানটা সলভ করলে আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন, নাথিং এলস। আবারও বলছি ভাইয়া, আমরা শুধু ইকুয়েশনটায় মানগুলো বসিয়েছি আর কিছুই না, সেখান থেকে ইকুয়েশনটা সলভ করতে হবে। পার্সেন্ট পার্সেন্ট দুই সাইড থেকে উঠে যায়, এমন আহামরি কোনো কিছু না। তারপর হচ্ছে আপনি আর গুণ করে দিবেন, করে এক্স গুলোকে বাম পাশে আনবেন, বাকিগুলোকে ডান পাশে নিবেন, নিয়ে এক্স এর মান বের করবেন। এই প্রসেসগুলো করলে কি হবে দেখেন, আমি বলি এই ম্যাথটা আপনি আর একটা অন্য নিয়মেও করতে পারেন, ঐকিক নিয়মে। আপনি ধরতে পারেন যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য 1200 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, এরকম করেও বের করতে পারেন চাইলে। ওটাও আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কোনটা কমফোর্টেবল। আপনি এটাও করতে পারেন, আবার সবগুলা একই নিয়মে করার জন্য ইকুয়েশনটাও ফলো করতে পারেন। ওকে, কোনো কনফিউশন? আচ্ছা, একজন বলেছেন পরের অংশটা আরেকবার বলতে। ঠিক আছে, আমি বলছি, জাস্ট একটু রিপিট করে শেষ করি। দেখেন প্রথমে তো বললো 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তো আমি সেখান থেকে বিক্রয় মূল্যটা বের করে ফেলছি। কিন্তু প্রশ্নে আরো বলেছে যদি বিক্রয় মূল্য আরো 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হইতো। তো এই জন্য নতুন বিক্রয় মূল্য হয়ে গেছে ওই আগের বিক্রয় মূল্যের সাথে 1200 টাকা বেশি। কিন্তু ক্রয় মূল্য তো চেঞ্জ হয় নাই, ক্রয় মূল্য এক্স টাকা ধরছে ওইটাই আছে। তো সেইটা আমি ইকুয়েশনে বসাইছি, আমার 8% লাভ দেওয়া আছে। ডান পক্ষ বাম পক্ষে সব মান বসাই দিয়ে এক্স এর মান বের করছি। ওকে, নেক্সট। এটা আপনারা করে দেন, এটা আমি করব না। এটা এক লাইনের ম্যাথ। আমার সেলিং প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস চেয়েছে, লস দেওয়া আছে। ইকুয়েশনে বসান, মান বের করেন। ডেফিনেটলি যেহেতু লস হয়েছে, তো লসের জন্য আপনার সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%, এইটা ছিল। তো সিপির মান কত আমি জানি না, ধরি এক্স, এসপি 180, এক্স সমান সমান 10। এখান থেকে এক্স এর মান বের করেন, 200 এবার দেখি একটা অন্যরকম প্রশ্ন, ঠিক অন্যরকম না, আবার খুব আলাদাও না, সবই আমরা ইকুয়েশন দিয়ে করব। আসেন দেখি। একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? কোথাও কি ক্রয় মূল্য দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে লেট ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু বলেছে ক্রয় মূল্যের 35% লাভ করেছেন, তার মানে ডেফিনেটলি বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্স এর 35%। কি ঠিক কিনা? দেখি সবাই আমার সাথে একমত কিনা।
আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটু একটু সিম্পলিফাই করি। এক্স প্লাস এক্স ইন্টু 35/100, 135 কাটাকাটি করলে হয় 0.35, তাহলে এটা হয়ে যায় 1.35x। তাহলে আমার ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য 1.35x টাকা। তাহলে আমার লাভ কত হলো, আমার প্রফিট কত হয়েছে? 1.35x মাইনাস এক্স, মানে আলটিমেটলি 0.35x টাকা হচ্ছে আমার লাভ। কিন্তু প্রশ্ন মতে এই 0.35x কি সমান সমান 280 টাকা না? ইয়েস অর নো? তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করেন। কয়েকজন অ্যান্সার দিয়ে দিয়েছেন আমাকে। এক্স এর মানটা এখান থেকে বের করলেই 1080 টাকা হবে অ্যান্সার। আচ্ছা, এইখানে একটু আমি আপনাদেরকে পজ দেই, আমি পরের স্লাইডটা একটু পরে যাচ্ছি, তার আগে আপনার কাছ থেকে একটু শুনি, আপনাদের কাছ থেকে। মানে সবগুলো ম্যাথ হচ্ছে আমরা একটা ইকুয়েশনে ফেলে ফেলে করার চেষ্টা করছি, শুধু ক্রয় মূল্য বিক্রয় মূল্য খুঁজবো আর লাভ লসের সূত্রে ফেলবো। মানে জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন, ইজ ইট ওকে? সবসময় আমরা ঐকিক নিয়ম বা বিভিন্ন নিয়ম এগুলো ফলো করি, পাটিগণিতের নিয়মে করি, বাট এটাও তো করা যায়। সো এইটা ফলো করলে আমার মনে হয় একটা নিয়মের মধ্যেই থাকলেন, আপনার প্রতিটা অঙ্কের জন্য একটা একটা নিয়ম মনে রাখার দরকার নাই, সব একটার মধ্যে ফেলে দিবেন। আচ্ছা, বলছেন অনেকে যে পয়েন্ট থাকলে কিভাবে করব। তো আপনার 0.35 কে তো আপনি 35/100 আকারে প্রকাশ করতে পারেন। তারপরে গুণ দিয়ে দেন, 35 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় কেউ বলতে পারবেন? 7 দিয়ে করলে হয় 40, 7 দিয়ে করলে হয় 5। দেখলেন, ছোট করে দিলাম, 5 দিয়ে 20, এভাবে করা করা যাবে আর কি। ঠিক আছে, এটা বের করে ফেলেন। আচ্ছা। আচ্ছা, কয়েকজন বলছেন ফিলিং ইজি। ওকে, আপনাদের ইজি করানোটাই আমার টার্গেট। এখন আসেন পরবর্তী ম্যাটটা দেখি। এই ম্যাটটা হচ্ছে দুইটা নিয়মে আমি করব। প্রথমে হচ্ছে বড় নিয়মে করব, কারণ বিকজ এটা লিখিত পরীক্ষায় আপনাদের এসেছে একবার, মেবি 40তম বিসিএস এ লিখিততে এসেছিল। আমার পুরোপুরি মনে নেই, 40 বা 38 যে কোনো একটা হবে। ঠিক আছে। আচ্ছা, আবার এই প্রশ্ন এমসিকিউ তেও আসে। তাহলে এমসিকিউ তে আসলে আমরা একটা নিয়মে করব, লিখিততে আসলে আমাদের আরেকটা নিয়মে করতে হবে। সো ব্যাপারটা আসলে কি দেখেন, বড় নিয়মটা প্রথমে একটু দেখাই দিই, কারণ শিখে রাখেন, তারপরে এমসিকিউ নিয়মটা দেখবো। দেখেন কি বলেছে, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হয়েছে, তাহলে তার কতটুকু ক্ষতি হলো? আচ্ছা, প্রশ্নে বলেই দিয়েছে ক্ষতির কথা, অনেক সময় বলে না যে কতটুকু লাভ বা ক্ষতি হলো বের করতে বলে। আচ্ছা, হোয়াট এভার। তাহলে আমি ধরি ইনিশিয়ালি জাহিদ সাহেবের বেতন ছিল এক্স টাকা। ওকে, তাহলে 10% কমানোর পর তার বেতন কত হবে? এক্স মাইনাস এক্স এর 10% সমান সমান এক্স মাইনাস এক্স ইন্টু 1/10 সমান সমান 9x/10 টাকা। এইটা হচ্ছে তার বর্তমান বেতন। কিন্তু এখানেই খেলা শেষ না, খেলা আবার এখান থেকে শুরু হয়েছে। বলা হলো হ্রাসকৃত বেতনটাকে আবার 10% বাড়ানো হয়েছে, তার মানে এই যে বেতন তাকে আবার 10% বাড়ানো হয়েছে। সো 10% বৃদ্ধি করার পরে নতুন বেতন কত হবে? 9x/10 তো ছিল কমানোর পর, সেই 9x/10 এর 10% বাড়ানো হয়েছে। ওকে, অনেকে ভুল করেন, এক্স এর 10% ধরেন, সেটা কিন্তু না। কমানোর পর যেটা হয়েছে সেটার 10% বাড়ানো হয়েছে আবার। সো আসেন এখান থেকে দেখি ক্যালকুলেশন করে কি হয়। আচ্ছা, দেখেন কত হয়েছে, লসাগু করে ফেলি। কত হয় এখানে কেউ একজন বলেন। ওকে, অনেকেই বলে ফেলেছেন, ইয়েস, এখানে 90x + 9x সমান সমান 99x/100 টাকা। এইটা হচ্ছে কমিয়েছি দেন আবার বাড়িয়েছি তারপরের বেতন। তাহলে ইনিশিয়াল বেতন আমার এক্স টাকা, দুইবার হ্রাস বৃদ্ধির পরের বেতন এই টাকা। তাহলে আমি এখন কি করব, এই দুইটাকে বিয়োগ দিব বা ডিফারেন্স বের করব, হয়েছে তাই না? এটা আমরা বের করতে পারবো। তো আসেন দেখি, ইনিশিয়ালি এক্স, শেষে হয়েছে 99x/100। আসেন বিয়োগ দেই,
তাহলে আমার এই পরিমাণ বেতন কমে গিয়েছে, এটা হচ্ছে আমার লস হয়েছে, তাই না? তাহলে আমি এখন পার্সেন্টেজ অফ লসটা বের করব। পার্সেন্টেজ অফ লসটা হচ্ছে যে পরিমাণ আমার বেতন কমেছে সেটা কার বেসিসে হবে? ইনিশিয়াল বেতন না ফাইনাল বেতন, বা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? দেখি এবার একটু রেসপন্স করেন, কার বেসিসে হবে? ডেফিনেটলি সবগুলো ইনিশিয়াল বেসিস, বা ওই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য যেমন হয় সেরকম। ইয়েস। ব্যাস দেন কত হয়, এক্স এক্স কেটে যায়, 1%। 1% তার লস হয়েছে। এইটা হচ্ছে লিখিত পরীক্ষার নিয়ম, এভাবে আপনাকে করতে হবে ভেঙে ভেঙে। ওকে। কিন্তু এমসিকিউতে তো এত সময় আমি পাবো না, বা এত সময় নষ্ট করাও ঠিক হবে না, এটা উচিত হবে না। এমসিকিউর জন্য একটা ছোট্ট সূত্র আছে, আপনারা মনে হয় অনেকে জানেন, তো তারপর একটু বলে দিই। সেটা হচ্ছে, সাপোজ কারো বেতন A% বাড়ানো হলো, দেন B% কমানো হলো, অথবা A% কমানো হলো, B% বাড়ানো হলো, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, সেটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে A+B+AB/100%। এখানে আপনি এ এবং বি এর মানগুলো বসাবেন। যদি কোনো কিছু বৃদ্ধি করা হয় তাহলে প্লাস, কমানো হলে সেই মানটা মাইনাস। তো এখানে প্রথমে তো মান কমানো হয়েছে, তাহলে এ এর বেতন মানে এ এর মানটা হবে -10। খেয়াল করেন কিন্তু, প্রশ্নের দিকে আবার তাকাই। প্রথমে বেতন 10% কমানো হয়েছে, তাই এ এর মান 10 ধরবো, বাট -10। পরে আবার 10% বাড়ানো হয়েছে, তাই বি এর মান +10। তো এ এর মান -10 ইন্টু +10 / 100। -10 + 10 কেটে যায়, 10 10 100, 100/101, আগে একটা মাইনাসের জন্য -1, -1%। এই মাইনাস দিয়ে ডিফাইন করা হচ্ছে তার আসলে লস হয়েছে, বা মোটের উপর আপনার বেতনটা কমে গিয়েছে। ওকে। সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এমসিকিউ তে করব। ক্লিয়ার? কোনো কনফিউশন এই ম্যাথে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে এই টাইপের ম্যাথ, শুধু বিসিএস না, ব্যাংকের পরীক্ষা, অন্যান্য চাকরির পরীক্ষা, লিখিত পরীক্ষা, সব জায়গায়। আচ্ছা, তার মানে কোনো কনফিউশন নাই। ওকে। আচ্ছা, তাহলে আপনারা একটু কেউ আমাকে এই ম্যাথটা করে দিতে পারেন কিনা দেখেন তো, করে অ্যান্সার বলেন। আচ্ছা, সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলেছেন, অনেকেই করেছেন। থ্যাংক ইউ। ইয়েস ভাইয়া, এটা তো সেম কথা বলেছে একজন রেডিও দোকানদার, মানে সে একটু অসাধু টাইপের। তার রেডিওর দাম 30% বোধহয় বাড়িয়ে লিখে দিয়েছেন, যে যত টাকা হওয়ার কথা তার থেকে 30% বাড়ায় দিচ্ছেন, যে আমি অনেক লাভ করব। কিন্তু পরবর্তীতে দেখলেন যে সেল টেল ভালো হচ্ছে না, তখন কি করলেন? যেটা 30% বাড়িয়ে লিখেছিলেন সেখান তো হলো, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তো সিমিলার ওয়েতে ভাইয়া, A+B+AB/100%, সেম সেম নিয়মে করবেন। লিখিত ভাবেও করা যায়, লিখিত দরকার নাই, যেহেতু এমসিকিউ তাই আমি এমসিকিউ তে বসাবো। 30% বাড়ানো হয়েছে, 10% কমানো হয়েছে, ব্যাস দেখেন কত হয়। 20 - 3 সমান সমান 17%, যেহেতু প্লাস তার মানে 17% লাভ হয়েছে। ওকে। এরকম প্রশ্ন আসতে পারে, সব এই ফর্মুলায় ফেলে দিবেন। আচ্ছা, আমরা আরেকটা সহজ ম্যাথ দেখবো, এটা 22তম বিসিএস এর ম্যাথ, আপনাদের উপর ছেড়ে দিলাম, ঝটপট করে আমাকে আবার বলেন। এই প্রশ্ন জীবনেও এখন আসবে না, জাস্ট পুরনো বিসিএস এসে তাই রেখেছি, তা না হলে জিনিস রাখতাম না। বিক্রয় মূল্য দেওয়া আছে, তো কারণ ক্ষতির হার
নির্ণয় করতে গেলে আপনার ক্রয় মূল্য লাগবে। তার মানে ডেফিনেটলি আপনার যেহেতু 20 টাকা লস হয়েছে 380 টাকায় বিক্রয় করায়, আমার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা হবে এইটা। ঠিক আছে, 5% লস। ওকে, সবাই এবার একটু মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করে একটা ম্যাথ দেখবেন। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যান্ড প্রিলি। এই পরে যে ম্যাথটা আমি করাবো, এটা একবার প্রিলিতেও এসেছে একবার রিটেনেও এসেছে। 40তম লিখিত পরীক্ষা এসেছিল আর 38তম প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। তো এটা একটু বড়, কারণ প্রিলির জন্য করলেও আপনাকে একটু বড় নিয়মেই করতে হবে। মানে এটা শর্টকাট ওইভাবে নাই, শর্টকাটের জন্য আপনাকে বেশ একটা বড় ইকুয়েশন মুখস্থ করতে হবে। ওই ইকুয়েশন মুখস্থ করার থেকে আপনার এই অঙ্ক করে ফেলা সহজ। সো বেটার আপনারা লিখিত পরীক্ষায় যেহেতু শিখতে হবে ভালোভাবে শিখে রাখেন। এটা কিন্তু জেনারেল ম্যাথের উদাহরণের বইয়ের একটা মানে জেনারেল ম্যাথ বইয়ের একটা উদাহরণের ম্যাথ। ওকে, আমরা একটু খেয়াল করি, ভালো করে দেখেন। টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হয়। 44% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে? ওয়েট, দুইটা লাইন, কিন্তু দুইটা লাইনের মধ্যে অনেক ইনফরমেশন আছে। টাকায় 12টি লেবু বিক্রয় করায়, তার মানে টাকায় বলতে কয় টাকায় বলেন তো? ইয়েস, ডেফিনেটলি এটা হবে 1 টাকায়। ঠিক আছে, টাকায় বললেই 1 টাকা ধরতে হবে। তার মানে আমি 1 টাকায় 12টা লেবু বিক্রয় করেছি, তাতে আমার 4% ক্ষতি হয়েছে। তো আমার কথা হচ্ছে আমি সবসময় একটা জিনিসের বিক্রয় মূল্য, একটা জিনিসের ক্রয় মূল্য নিয়ে হিসাব করব। এখানে আমার যে 12টা লেবুর বিক্রয় মূল্য আছে 1 টাকা, এটা দিয়ে তো আমি মানে ক্যালকুলেশন করতে গেলে সবসময় 12টা লেবুর বেসিসে ধরতে হবে। ওর থেকে আমি একটা কাজ করি, একটা লেবুর বিক্রয় মূল্য কত সেটা বের করে ফেলি। তো টাকায় যদি আমি 12টা লেবু পাই, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে এটা বলেন। আমি সবকিছু একটার জন্য কনসিডার করব। 12টা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? ডেফিনেটলি ইনভার্স হয়ে যাবে। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে আমার 1/12 টাকা থাকলো। আমার লস কত হয়েছে? 4%। তাহলে আমার ক্রয় মূল্য কত আমরা কি বের করতে পারি দেখেন তো? ডেফিনেটলি পারি, কারণ আমাদের ইকুয়েশন আছে। সো ক্রয় মূল্যকে আমি ধরি লেট, ক্রয় মূল্য সমান সমান X টাকা। তো আসেন এই ইনফরমেশন গুলো কি ইকুয়েশনে ফেলে দেই। যে লস হয়েছে ডেফিনেটলি কস্ট প্রাইসটা বেশি হবে। তো X - 1/12 ডিভাইডেড বাই X সমান সমান 4 লিখতে পারি না? দেখেন একটু সবাই, এটা কিন্তু কঠিন আছে। রেসপন্স করেন। তো একটা পার্সেন্টেজ গুণ করা আছে, তো আমি ওইটা না করে এটাকে 4 আকারে লিখলাম। আচ্ছা, কথা কেটে আসতেছে বললেন, ওয়েট এ মিনিট ভাইয়া। ভাই কথা আর কেটে আসবে না, আমি একটু রিজয়েন দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এ মিনিট, একটু সময় দেন। আচ্ছা,
কোন বলে ঠিক আছে কিনা দেখি। আচ্ছা, ওকে, ভেরি গুড। আপনাদের কয়েকজনের প্রশ্ন দেখে আমার কাছে বোঝা গেল যে আপনারা ধরতে পারছেন ব্যাপারটা। ইয়েস, এখন খেয়াল করেন এই ইকুয়েশনে একটা ভুল আছে। সেই ভুলটা আপনারা কয়েকজন ফাইন্ড আউট করেছেন, বাকিরা কিছু বলেন না, চুপচাপ আছেন। দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন ভাইয়া। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন আমি পার্সেন্টেজ অফ লসটা বের করেছিলাম তখন কি ছিল পার্সেন্টেজ অফ লসে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100, তাই না? এইটা ছিল পার্সেন্টেজ অফ লস। সো যেহেতু পার্সেন্টেজ অফ লসটা এখানে 4 আছে, তাহলে এই 100 কই? এই প্রশ্নটাই কয়েকজন করেছেন, এবং ডেফিনেটলি অ্যাবসলিউটলি সবাই রাইট যারা যারা করেছেন। অনেকে হয়তো কনফিউজ ছিলেন, চুপচাপ ছিলেন। দেখেন খেয়াল করে, ইকুয়েশনটা হবে এইরকম: এক্স মাইনাস 1/12 ডিভাইডেড বাই এক্স সমান সমান 4% বা 4/100, একবারে এভাবে লেখা যায়, তাহলেই হয়ে যায়, আমার জন্য ইজি। ওকে, আচ্ছা, তো 4/100 মানে কি? আলটিমেটলি 1/25। তো আসেন আমরা এখান থেকে কিছু করা যায় কিনা দেখি। আর গুণ করে দেই। সরি, 25 × 12 গুণ করলে কত হয় দেখি? কার কার গুণ করার অ্যাবিলিটি কেমন? 25 × 12, জলদি বলেন। 300। ইয়েস ভাইয়া, এরকম ছোট ছোট কিছু গুণ আমাদের একটু মনে রাখতে হবে। এটা ছোট গুণই, 25 × 12 গুণ করা কঠিন কিছু না। এগুলো আমাদের ক্যালকুলেটর ছাড়া দ্রুত একটু ক্যালকুলেশন করার মাথার মধ্যে রাখতে হবে, নামতা মুখস্থ করতে হবে। যেমন 10-এর ঘরের নামতা, 11-এর ঘরের নামতা, আমরা মোটামুটি 30-40 ঘরের নামতা পর্যন্ত মুখস্থ করতে পারলে আপনার যাবতীয় ইকুয়েশন বা ক্যালকুলেশনের সময় দেখবেন অনেক স্মুথলি হয়ে যাচ্ছে। সিমিলারলি আপনি কিছু বর্গ সংখ্যাও মুখস্থ করবেন। 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এগুলো তো খুব সহজ। কিন্তু 14 স্কোয়ার কত, 15 স্কোয়ার কত, 25 স্কোয়ার কত, 28 স্কোয়ার কত, এরকম অ্যাটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার গুলো মনে রাখবেন। তাহলে আপনার দেখবেন অনেক ক্যালকুলেশন দেখবেন সময় কম লাগছে। ঠিক আছে? আচ্ছা, আসেন এখান থেকে এখন ইকুয়েশন সলভ করি। x/25 মাইনাস এক্স সমান সমান 1/300। এখান থেকে ক্যালকুলেশন করলে বের হবে x সমান সমান 25/288। এরকম মনে হয় একজন আসছে। 25/288 কে লিখে দিয়েছিলেন একটু আগে? ঠিক আছে কিনা দেখেন। ওকে, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি। জাস্ট একটা ইকুয়েশনে বসিয়েছি, জাস্ট লিখে লিখে করছি বলে সময় লাগছে, নাথিং এলস, কারণ বুঝাতে গেলে টাইম লাগবে। এরপর আপনাদেরকে একটা ম্যাথ করতে দিব, দেখবেন কত ইজিলি করতে পারবেন। তো আমার ক্রয় মূল্য আমি পেয়ে গেছি। এখন দেখেন প্রথম লাইনের কাজ আমার শেষ, আমি দ্বিতীয় লাইনের দিকে আসব। দ্বিতীয় লাইনে বলেছে 44% লাভ করতে হবে। তাহলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে? হোয়াট এভার কয়টি লেবু, এটা চিন্তা আমি পরে করব। আমার কথা হচ্ছে বিক্রয় মূল্যটা কত সেটা আমার জানতে হবে, কারণ আমি তো ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে আমার লাভ দেওয়া আছে, ক্রয় মূল্য পাইছি, আমার দরকার বিক্রয় মূল্য। তাহলে আমার জন্য সামনে কি বাকি আছে? আমার জন্য সামনে আর একটা সেম ইকুয়েশন লেখা বাকি আছে। তো আসেন আমি সেম ইকুয়েশনটা আবার লিখবো। দেখেন কি বলেছে, 44% লাভ করতে হবে এখন। তো 44% প্রফিটের জন্য আমার সূত্রটা কেমন হবে? আমার এখন কস্ট প্রাইস কত? 25/288। সেলিং প্রাইস কত জানি? জানি না, বের করতে হবে। প্রফিট কত? 44%। সো তিনটা জিনিসই আমার দেওয়া আছে, একটা বের করতে হবে। সো দুইটা যেহেতু দেওয়া আছে, একটা আমি ইজিলি বের করতে পারবো। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট সমান সমান সেলিং প্রাইস। সেলিং প্রাইসে কি ধরবো? এখন ওয়াই ধরি। আগে যেহেতু একটা এক্স ধরছি, আর এক্স ধরবো না। ওয়াই মাইনাস 25/288 ডিভাইডেড বাই 25/288 সমান সমান কত? 44/100। ব্যাস, এখান থেকে ওয়াই এর মানটা বের করলেই আপনার ইকুয়েশন সলভ হয়ে যাবে, মান বের হয়ে যাবে। আসেন সলভ করি, কারণ আর কিছু নাই, সলভ করা যায় সবকিছুই। দেখেন ওয়াই এর মানটা কত আসে। আমি এখন ইকুয়েশন সলভ করছি, জাস্ট এ মিনিট। 44 কে একটু ছোট করে ফেলি আমি। কত দিয়ে করা যায়? 4 দিয়ে করা যায়। 4 দিয়ে করলে এরকম চলে আসে 11/25। আচ্ছা, আবার উপর নিচে যদি 288 দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়? এরকম হয় না? দেখেন তো, ইকুয়েশন সলভ করা শিখেন সহজে। কি কাজটা করছি?
ডেফিনেটলি বিপুল ভাই করা যাবে, বাট কথা হচ্ছে ওটা এক লাইনে বোঝাটা একটু ঝামেলা, আমি পরে বলছি ওইটা, ওকে? আচ্ছা দেখেন, ইকুয়েশন ইজিতে সলভ করার নিয়ম হচ্ছে সবসময় ক্ষুদ্র অংশে এটাকে ট্রান্সফার করে নিবেন। তারপর কোথাও যদি এরকম লব হর থাকে, হরের সেম সংখ্যা দিয়ে গুণ করে দিবেন। গুণ করে দিলে দেখেন কত ইজি হয়ে গেছে। বোথ সাইডে আপনার 2500 কেটে গেল, আর কি লাগে বলেন? দুই হর সমান বাদ, তাহলে থাকে হচ্ছে 288 ওয়াই সমান সমান 36। তাহলে ওয়াই সমান সমান 36/288, যেটা করলে আসে 1/8। দেখেন এত বড় একটা ইকুয়েশন কত ইজিলি সলভ করা গেল, 1/8 এসেছে। তার মানে আমার বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। কিন্তু এটা কয়টা লেবুর বিক্রয় মূল্য? একটা না 12টা, না 10টা, না 20টা, কয়টা বলেন? ইয়েস, এটা হচ্ছে একটা লেবুর বিক্রয় মূল্য। কারণ কি? কারণ হচ্ছে আমি শুরুতে একটা লেবুর ক্রয় মূল্য দিয়ে বা একটা লেবুর বিক্রয় মূল্য দিয়ে আমার অঙ্কটা শুরু করেছিলাম। সো যেহেতু একটা লেবুর বিক্রয় মূল্য 1/8 টাকা, তাহলে 1/8 টাকায় বিক্রি করতে হবে একটা লেবু। তাহলে টাকায় বা 1 টাকায় বিক্রয় করতে হবে 8টি লেবু। ব্যাস, এইটাই আপনার অ্যান্সার। প্রশ্ন তো সেটাই চেয়েছে, টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে। ডান। ক্লিয়ার? থিমটা বুঝেছেন কিনা? বুঝতে গেলে কষ্ট, করতে গেলে দেখবেন কষ্ট নাই। তার প্রমাণ পরের লাইনেই আমরা দেখছি, দাঁড়ান। আচ্ছা, স্বাক্ষর ভাই বলেছেন 1/8 থেকে। আচ্ছা দেখেন, একটার বিক্রয় মূল্য হয়েছে 1/8 টাকা। আমার প্রশ্ন জানতে চাইছে টাকায় কয়টা বিক্রয় করতে হবে। তাহলে 1/8 টাকায় বিক্রি করতে হয় একটা লেবু, তাহলে 1 টাকায় বিক্রি করতে হয় কয়টা লেবু? ঐকিক নিয়ম অ্যাপ্লাই করেছি, ইনভার্স করে দিয়েছি। শুরুতে যেরকম ইনভার্স করে 12টা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা থেকে একটার বিক্রয় মূল্য 1/12 করেছিলাম, জাস্ট সেই কাজটাই করেছি। আসেন এখন আমরা এটা আরেকবার করব আরেকটা অঙ্কের জন্য, তাহলে আমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোটাই আটকাবে না। দেখেন, সেম প্রশ্ন 38 BCS এর প্রিলিতে এসেছে। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। সো টাকায় 5টি মার্বেল, তাহলে আমি একটা মার্বেল নিয়ে চিন্তা করব। আপনারা সবাই আমার সাথে না করে খাতা কলম নিয়ে এটা প্র্যাকটিস শুরু করেন, এখনই আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। সবাই প্লিজ। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়েছে, তাহলে একটা মার্বেলের বিক্রয় মূল্য কত? 1/5 টাকা। আমার লস কত? 12%। তাহলে আমার কস্ট প্রাইস সমান সমান এক্স ধরে আমি প্রথমে ইকুয়েশন বের করে ফেলি। আসেন কি করা যায় এখানে দেখি দেখি। যেহেতু লাভ হয়েছে, সো ডেফিনেটলি আমার সেলিং প্রাইসটা বেশি। এটাকে একটু ছোটখাটো করে ফেলি, 4 দিয়ে করলে হয় 3/25, 5 দিয়ে গুণ করে দেই, যেহেতু হর আছে তাই। এইটা কাটাকাটি করলে এখানে 5 হয়ে যায়। তাহলে 3x সমান সমান 5 - 25x। তাহলে 20x সমান সমান 5, x সমান সমান 5/28 টাকা। ব্যাস, আমার ক্রয় মূল্য আমি পেয়ে গেছি। দেখেন, খুব একটা ঝামেলা হয় নাই। এখন পরবর্তী অংশ, 10% লাভ করতে হবে, টাকায় কয়টা বিক্রয় করতে হবে। আমি ক্রয় মূল্য জানি, লাভ জানি, বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 10% লাভ, সো ডেফিনেটলি 10/100 সমান সমান বিক্রয় মূল্য ধরলাম ওয়াই, ক্রয় মূল্য 5/28 ডিভাইডেড বাই 5/28। এটাকে বাম পাশে নিয়ে করি, মানে এই অংশটাকে 28 দিয়ে গুণ করি। 28 দিয়ে গুণ করলে হয় 28y - 5 ডিভাইডেড বাই 5 সমান সমান 1/10। এটা করলে হয় 2। তাহলে 56y - 10 সমান সমান 1, ওয়াই সমান সমান 10/56। কোথাও কি ভুল হয়েছে? হ্যাঁ, একটা ভুল হয়েছে, সরি। হ্যাঁ ভাইয়া সরি, এই যে আপনারা ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখানে আমি ভুল করেছি, এখানে x - 1/5 হবে। এখানে x - 1/5 হবে। কেন হবে? কারণ আমার তো ক্ষতি হয়েছে, আমি সেলিং প্রাইসটা আগে রেখেছি। সো ডেফিনেটলি এটা ভুল, x - 1/5 হবে। ওকে, সো আমি একটু এই অংশটা একটু মুছে দিচ্ছি বা কেটে দিচ্ছি, এটা ধরার দরকার নাই, সরি। আমি নিউ স্লাইডে করছি। আসেন, কি বলেছে? টাকায় 5টা লেবু, তাহলে একটা, সরি মার্বেল, একটা মার্বেলের আমার বিক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। আমার লস হচ্ছে, আপনার কত পার্সেন্ট লস হয়েছে? 12% লস হয়েছে। সো লস হচ্ছে 12%।
আমার কস্ট প্রাইস ধরেছি এক্স টাকা। তো সেখান থেকে প্রশ্ন মতে x-1/5 ডিভাইডেড বাই এক্স সমান সমান 12/100। সেখান থেকে ইকুয়েশন সলভ করলে একটু ছোট হয়ে যায়, 3/25। 5 দিয়ে গুণ করলে আসে 5x-1/5x সমান সমান 3/25। এই 5 25 কাটাকাটি করে 3/5 হয়ে যায়। দেন আর গুণ করলে হয়ে যায়, এখান থেকে আমি যদি 22x সমান সমান 5, এক্স এর মানটা আসে 5/22। ওকে, তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কি বলেছিল? দ্বিতীয় পার্টে বলেছিল 10% লাভ করতে হলে টাকায় কয়টা বিক্রয় করতে হবে। সো 10% লাভ করার জন্য আমার কস্ট প্রাইস দেওয়া আছে 5/22, প্রফিট দেওয়া আছে 10%, কিন্তু সেলিং প্রাইসটা আমার বের করতে হবে, ধরে নিই সেটাকে ওয়াই টাকা। সো আসেন সেম আবার একই ইকুয়েশনে বসাই দিব। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস সমান সমান 10/100। 22 দিয়ে গুণ করে দেই, 1/10 টু কত হয়? 5/44। তাহলে বলেন টাকায় কয়টা বিক্রয় করতে হবে এখন? সরি, 5/22। আচ্ছা, আমার মনে হয় আবারও কোনো একটা জায়গায় ইকুয়েশনে ক্যালকুলেশনে ভুল হয়েছে। এখানে ইয়েস 11 হবে, সরি, 11/44। হ্যাঁ, 1/4। তাহলে এখন বলেন, যদি বিক্রয় মূল্য হয় 1/4 টাকা একটা মার্বেলের বিক্রয় মূল্য, তাহলে টাকায় কয়টা মার্বেল বিক্রয় করতে হবে? ঐকিক নিয়মে করেন, 1/4 টাকায় বিক্রয় করতে হয় একটা মার্বেল, তাহলে 1 টাকায় বিক্রয় করতে হয় জাস্ট ইনভার্স 4টা মার্বেল। ওকে, সো এটার অ্যান্সার হবে 4। আমি এই জায়গাটায় এই পৃষ্ঠাটা একটু কেটে দিচ্ছি অন্য একটা কালি দিয়ে, তাহলে আর এটা ভুল হবে না। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কোনো কনফিউশন, কোনো প্রশ্ন? আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন, দুই একজন দেখলাম যে এত বড় ম্যাথ স্কিপ করা বেটার কিনা। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি ভাইয়া, আপনারা প্রিলিমিনারি পরীক্ষাতে প্রতিটা ম্যাথের জন্য যদি টাইম হিসাব করেন, খুব আহামরি কিন্তু সময় পাবেন না, কারণ 120 মিনিটের মধ্যে 200টা এমসিকিউ সলভ করতে হবে। সো পার এমসিকিউতে 1 মিনিটও তো আসে না। তাহলে কি করতে হবে? আপনি যে ম্যাথ করবেন, একটা ম্যাথে কিন্তু 2 মিনিট 3 মিনিট লেগে যেতে পারে, কারণ হয়তো বড় ম্যাথ আছে। কিন্তু অন্যদিকে আপনি যখন মানসিক দক্ষতা, সরি, ভূগোল, বাংলা, ইংরেজি, জিকে এগুলো অ্যান্সার করবেন, তখন কিন্তু ওগুলাতে আপনার প্রতিটা এমসিকিউতে হয়তো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। সো ওইখানে প্রতিটা এমসিকিউতে আপনি যে টাইমগুলো সেভ করবেন, সেই টাইমগুলো আপনি দিবেন হচ্ছে এসে এই মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি পার্টে। সো ডেফিনেটলি এটা বড় ম্যাথ হতে পারে, বাট এটার ক্যালকুলেশন কিন্তু খুব আহামরি কঠিন না। জাস্ট দুইটা ফেজ, একবার ক্রয় মূল্য বের করবেন, আর একবার শুধু বিক্রয় মূল্য বের করবেন। একই ইকুয়েশন, সবকিছু একই জিনিস। ঠিক আছে? সো স্কিপ, যদি সময় না থাকে স্কিপ করতে পারেন, বাট ডেফিনেটলি এই ম্যাথটা করা উচিত। ছেড়ে দিবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন সময় থাকলে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে আমরা একটা ব্রেক দিব, একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক দেই। ব্রেকের পরে আমরা পার্সেন্টেজের আরো দুই একটা টাইপ আছে, সেই দুইটা টাইপ করাবো। করানোর পর আমরা সমানুপাতের অংশে চলে যাব, ঠিক আছে? ওকে, 5 মিনিট পরে কথা হবে। থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক। আমরা একটা 5 মিনিটের বিরতি নিয়েছিলাম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। তো আমরা তাহলে শুরু করে দেই। আশা করি সবাই সাথে আছি। আচ্ছা, এবার একটু আমরা সহজের দিকে প্রবেশ করি। সহজ থেকে আস্তে আস্তে একটু কঠিনের দিকে গিয়েছিলাম, আবার আস্তে আস্তে সহজের দিকে আসি। 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 8টা ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, এটা 37তম পিলির প্রশ্ন। এটা চিন্তা করলে খুবই সহজ। তাহলে আপনি দেখতেছেন যে 100 টাকায় 10টা ডিম কিনেছে আর 100 টাকায় 8টা ডিম বিক্রয় করেছে। সো 10টা 8টা চিন্তা না করে বেটার হয় হচ্ছে যদি আপনি একটা ডিমের দাম বা একটা ডিমের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করেন। তাহলে কিনেছি 100 টাকায় 10টা, তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত হবে? 10 টাকা ডেফিনেটলি, 10 দিয়ে ভাগ করলে। আর 100 টাকায় 8টা ডিম বিক্রয় করেছি, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100/8। এটাকে যদি আমি 4 দিয়ে একটু কাটাকাটি করি, কত হবে? 25/2 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। এখন আমার লাভ না লস এটা আমি বের করতে পারি। দেখাই যাচ্ছে যে সেলিং প্রাইসটা একটু বেশি। সো আমি তাহলে প্রফিটটা বের করবো এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100% দিয়ে। আপনার একটা ইকুয়েশনে বসান, বসিয়ে আমাকে মানটা বলেন কত হতে পারে। 25/2 মানে হচ্ছে আপনার আলটিমেটলি 12.5 বা 12.5। তার থেকে 10 বিয়োগ করলে আসে 2.5 ডিভাইডেড বাই 10 ইন্টু 100%। 10 দিয়ে কাটলে 10, 10 ইন্টু আড়াই সমান সমান 25%। তাহলে আমার কি হয়েছে? 25% লাভ হয়েছে ডেফিনেটলি। এটাই অ্যান্সার। খুবই সহজ ছিল। আচ্ছা, এবার পরবর্তীটায় যাই। এটাও একই রকম। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? সো টাকায় 3টা করে লেবু কিনেছি, তার মানে কস্ট প্রাইস, একটা লেবুর কথা যদি চিন্তা করি, সবসময় আমি একটা ধরবো। একটা লেবুর কস্ট প্রাইস হচ্ছে 1/3 টাকা। আর টাকায় 2টা করে বিক্রয় করেছি, সো সেলিং প্রাইস হচ্ছে 1/2 টাকা। সো এখান থেকেও লাভ না লস একটু বের করে আমাকে অ্যান্সারটা বলেন। এটা লাভ হবে, আগেই বলে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু সেলিং প্রাইস হাফ, কস্ট প্রাইস 1/3 ডিভাইডেড বাই 1/3 ইন্টু 100%। এটা করলে আসবে হচ্ছে আপনার শেষ পর্যন্ত 50%। অনেকে আন্দাজে 33% দিচ্ছেন। কি চিন্তা করে ভাই 33 দিচ্ছেন জানি না, আন্দাজে করেন না ভাই, ইকুয়েশন ক্যালকুলেশন করেন। করলে ডেফিনেটলি এটা আপনার 50%ই আসবে। ঠিক আছে, হাফ ইন্টু 100% আসবে শেষ পর্যন্ত। অ্যান্সারটা হচ্ছে 50%। ওকে, তাহলে এইটা একটু দেখি। এইটাও আগের দুইটা ম্যাথের মতোই, বাট একটু আলাদা। আগের বার কি ছিল? টাকায় 4টা কিনে টাকায় 3টা বিক্রয় করেছি, বা টাকায় 10টা কিনে টাকায় 11টা বিক্রয় করেছি, হোয়াট এভার। কিন্তু এবার দুই রকম কন্ডিশন দিয়েছে। টাকায় 4টা, টাকায় 6টা, এরকম করে কিছু পেয়ারা কিনেছি এবং সবগুলাকে পাইকারি ভাবে বা এক রেটে টাকায় 5টা করে বিক্রয় করেছি। সো আমার এখানে ইনিশিয়ালি ক্রয়ের সময় একটু ব্যাপার আছে। দেখেন, আমি তো একটা পেয়ারা নিয়ে চিন্তা করব সব সময়। সো টাকায় 4টা পেয়ারা হলে প্রথম ক্ষেত্রে একটা পেয়ারার ক্রয় মূল্য কত? 1/4 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে একটা পেয়ারার ক্রয় মূল্য কত? 1/6 টাকা। তাহলে একটা প্লাস একটা, দুইটা পেয়ারার ক্রয় মূল্য টোটাল কত হবে? 1/4 প্লাস 1/6। 5/12 টাকা হচ্ছে দুইটা পেয়ারার ক্রয় মূল্য। আমার এখানে কিচ্ছু করার নাই ভাইয়া, সরি, দুইটা পেয়ারা আমাকে কনসিডার করতেই হচ্ছে, যেহেতু দুই রকমের দামে পেয়ারা কিনছি এই জন্য। কিন্তু বিক্রি করার সময় আর দুই রকমের কনসিডার করতে হবে না। দেখেন, টাকায় 5টা দরে বিক্রয় করতেছে, তাহলে একটার দাম কত? টাকায় 5টা দরে বিক্রয় করলে 1/5 টাকা। তাহলে দুইটার দাম কত হবে? যেহেতু ক্রয় মূল্যের ক্ষেত্রে আমি দুইটা কনসিডার করেছি, এখানেও আমার দুইটা কনসিডার করতে হবে। দুইটার জন্য হবে 2 × 1/5 সমান সমান 2/5 টাকা। তাহলে আমি কস্ট প্রাইস পেয়ে গেছি 5/12, সেলিং প্রাইস পেয়ে গেছি 2/5। আপনি এখন আমাকে লাভ লসটা একটু বের করে দেন ভাই। এগুলো আমি করছি না, আপনারাই করে দিবেন এই অংশটুকু। কয়েকজন অ্যান্সার দিয়েছেন, দেখি বাকিরাও একটু দেন।
আমি লাভ হবে না লস হবে আমি জানি না। সো আমি একটা কাজ করি, আমি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বিয়োগ করে দিই, মানে লস হবে এটাই ধরে নিই। সো 5/12 মাইনাস 2/5 ডিভাইডেড বাই 5/12 ইন্টু 100%, এইটা করি। মাসুম ভাই, না করাটা বেটার, আপনি একটু করে দেখতে পারেন যে মিলে কিনা। তারপরও আমি আসলে এভাবে বলতে পারছি না, এভাবে হয় না, কারণ পাইকারি রেটে তো আর কিনে নাই কেনার সময়, তাও করে দেখতে পারেন। আচ্ছা, সবাই বলছেন লস হবে এবং কয়েকজন অ্যান্সার দিয়েছেন ইয়েস ভাইয়া এটা 4% লস হবে। এই স্বাক্ষর ভাই, একটু খেয়াল করেন না কি লিখতেছি, লেখার দিকে তাকাইলেও তো হয়। এই যে 5/12 এটা কি একটা জিনিসের দাম? এই সবাই একটু রেসপন্স করেন। এই 5/12 যেটা ক্রয় মূল্য, এটা কি একটা পেয়ারার ক্রয় মূল্য না দুইটা পেয়ারার ক্রয় মূল্য? সুন্দর করে লেখা আছে আমার এখানে যে 1+1 দুইটা, তারপরে কিভাবে একটা হলো ভাই? একটু খেয়াল করে আমরা তারপরে রেসপন্স করব, ঠিক আছে? দেখেন কি লিখেছি, আমি তো বলছি এবং লিখছি একই সাথে। আচ্ছা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে মানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা একটার ধরে করলে হবে না, কারণ আমি শুরুতে দুইটা ধরেছিলাম, তাই আমি দুইটা করে নিয়েছি আর কিছুই না। তারপর সূত্রে ফেলে দিয়েছি, সলভ করে 4% লস। ওকে, ডান। কাইন্ড অফ লাস্ট ম্যাথ, এটা একটা অন্য রকমের ম্যাথ, এটা একটু খেয়াল করি সবাই। একজন ব্যক্তি 2,000 টাকা দরে দুইটি মেশিন বিক্রয় করলো। আমি আবারও বলছি, 2,000 টাকা দরে দুইটি মেশিন বিক্রয় করলো। তার মানে কি দুইটা মেশিনের দাম 2,000 টাকা না প্রত্যেকটার দাম 2,000 টাকা, একটু বলেন তো। ওকে, সবাই বলছেন প্রত্যেকটার দাম, গুড। যেহেতু 200 টাকা দরে বলেছে মানে একটার দামই হচ্ছে 2,000 টাকা দরে বলেছে মানে একটার দামই হচ্ছে আপনার 2,000 টাকা। সো দুইটা মিলে 4,000 টাকায় বিক্রয় করেছে, হোয়াট এভার, আমার তো দরকার নাই। তার মানে দুইটা মেশিনেরই আপনার সেলিং প্রাইস দেওয়া আছে 2,000 2,000 করে, হোয়াট এভার। এবার একটু পড়ি কি আছে সামনে। একটাতে 20% লাভ হয়েছে এরকম ভাবে বিক্রি করায়, আর একটাতে 40% লস হয়েছে। তাহলে সর্বমোট লাভ বা ক্ষতির পরিমাণ কত, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমার হাতে ভাই অন্য কোনো অপশন নাই, বেটার আমি ওই সূত্রই অ্যাপ্লাই করি। আমার সেলিং প্রাইস দেওয়া আছে প্রথমটা 2,000 টাকা, মনে করি এটা হচ্ছে প্রথম মেশিন, এটা দ্বিতীয় মেশিন। আমার লাভ হয়েছে হচ্ছে আপনার 20%। তো এখান থেকে কি আমি কস্ট প্রাইস বা বাইং প্রাইসটা বের করতে পারবো না? কেউ একজন একটু বের করে দেন। দ্বিতীয় ক্ষেত্রে দেখেন সেম সেলিং প্রাইস 2,000 টাকা, কিন্তু তাতে আমার লস হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে? 40%। সো 40% লসে আপনার ক্রয় মূল্য কত সেটাও বের হয়ে যাবে। সো প্রথম ক্ষেত্রে আপনি যদি ইকুয়েশন অ্যাপ্লাই করেন, দেখেন ইকুয়েশনটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমার ধরি হচ্ছে সেলিং প্রাইস 2,000 টাকা এবং বাইং প্রাইস যেটা সেটা ধরলাম x টাকা, মানে কস্ট প্রাইস। ইকুয়েশনে বসাই দিই, যেহেতু লাভ হয়েছে 2,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান 20/100 সমান সমান 1/5। এখান থেকে সলভ করলে আপনার এক্স এর মান আসে হচ্ছে 5,000/3 টাকা, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য 5,000/3 টাকা। এবার আসি দ্বিতীয়টার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে আমার লস হয়েছে, সো লস হওয়ার কারণে ডেফিনেটলি কস্ট প্রাইসটা বেশি বা ক্রয় মূল্যটা বেশি। সো এখানেও ধরলাম ক্রয় মূল্য x টাকা সাপোজ। সো এক্স মাইনাস 2,000 ডিভাইডেড বাই এক্স সমান সমান 40/100 বা আলটিমেটলি 2/5। এখান থেকেও যদি আমি ইকুয়েশন সলভ করি, এক্স এর একটা মান বের হবে আর গুণ করলে, সেই মানটা হচ্ছে 10,000/3 টাকা। সো দুইটা জিনিসেরই আমি আলাদা আলাদা করে ক্রয় মূল্য পেয়ে গেছি। সো আমার কি করতে হবে এখন? দুইটা ক্রয় মূল্য যোগ করেন। সো 1+2 যোগ করলে কত হয় দেখি, 5,000/3 প্লাস 10,000/3, উপরে নিচে যেহেতু সমান, উপরে 10+5 15,000, আলটিমেটলি দুইটা জিনিসের ক্রয় মূল্য সাম করে পাইলাম 5,000 টাকা। কিন্তু দুইটা জিনিসের টোটাল বিক্রয় মূল্য কত? টোটাল সেলিং প্রাইস 2,000 প্লাস 2,000, 4,000 টাকা।
তাহলে দুইটা জিনিসের টোটাল ক্রয় মূল্য 5,000, দুইটা জিনিসের বিক্রয় মূল্য টোটাল 4,000। আমার কি লাভ হয়েছে না ভাই লস হয়েছে? ডেফিনেটলি আমার লস বা ক্ষতি হয়েছে, কারণ আমি সেলিং প্রাইস কম পেয়েছি। সো ডিফারেন্সটা হচ্ছে 5,000 মাইনাস 4,000, আলটিমেটলি 1,000 টাকা আমার ক্ষতি হয়েছে। ওকে, এইটাই অ্যান্সার। কি বুঝতে পারলাম এই ম্যাথটা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তার মানে আশা করি বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আপনার মোটামুটি টোটাল লাভ লস বা প্রফিট লসের ম্যাথগুলো। লাভ ক্ষতিতে এরকম টাইপের ম্যাথগুলোই থাকে মোটামুটি। আমরা মোটামুটি সবগুলো টাইপই করেছি। সো ডেফিনেটলি আপনাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন বুক বা যে কোনো বই বা আমাদের 9-10-এর যে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বই আছে, সেখান থেকে একটু লাভ ক্ষতিটা আমরা প্র্যাকটিস করে নিব। কারণ আমি তো সবগুলো টাইপের একটা একটা করেছি, বাট আপনাকে তো আরো করতে হবে। সো ডেফিনেটলি আমরা একটু করে নিব, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আচ্ছা, পরবর্তী টপিকে আসি, অনুপাতের ব্যাপারটা। অনুপাত সমানুপাতটা লাস্টে দিয়েছে এই কারণে, কারণ অনুপাত সমানুপাত হচ্ছে সব থেকে সহজ টপিক যদি পাটিগণিতের মধ্যে চিন্তা করি বা টোটাল ম্যাথের মধ্যে চিন্তা করি। এর থেকে সহজ কিছু হয় না। আমরা আমাদের লাইফের বিভিন্ন জায়গায় অনুপাত সমানুপাত ব্যবহার করে থাকি, এবং অনুপাত সমানুপাত পার্ট থেকে নর্মালি প্রিলিতে ম্যাথ আসে খুব বেশি হলে একটা। আর নর্মালি শুধু অনুপাত সমানুপাতের ম্যাথ না দিয়ে আপনাকে হয়তো কোনো পার্টনারশিপ, কোনো অংশীদারিত্ব এই টাইপের ম্যাথ দেয়, যেখানে অনুপাতটা কাজে লাগানো হয়, এরকম টাইপের ম্যাথ দেয়, ঠিক আছে? তো অনুপাত জিনিসটা কি? অনুপাত জিনিসটা হচ্ছে যে কোনো দুইটার রেশিও বা যে কোনো দুইটার ভাগফল। যেমন মনে করেন, সাপোজ আমার কাছে 10টা কলম আছে, আবার আমার এক বন্ধুর কাছে আছে 15টা কলম। তো যদি বলি যে আমার এবং আমার বন্ধুর কলমের অনুপাত কত, অনুপাত বললেই বোঝানো হয় 10/15, মানে 10-এর সাপেক্ষে 15 বা 15-এর সাপেক্ষে 10, যেটাই বলি না কেন, ঠিক আছে? সো তাহলে অনুপাতটাকে আমরা সিম্পলিফাই বা সরলীকরণ করি, 5 দিয়ে করা যায় 2/3, এবং এটাকে 2/3 না লিখে 2:3 লেখা হয়, যেটাকে 2:3 বলা হয়, বা 2:3 অনুপাতে কলম আছে এভাবে বিবেচনা করা হয়। এইটাই হচ্ছে অনুপাতের মেইন থিম। একটা সাপেক্ষে আর একটা কত ভাগ সেটাই বের করতে হয়। সো অনুপাতের রাশির অনেক শ্রেণীবিভাগ আছে ভাই, এখানে কিছু থিওরি আছে, এক এক করে বলি। অনুপাতে দুইটা রাশি থাকে, যেমন ওই যে আমি একটু আগে 2:3 বললাম। একটা পূর্ব রাশি, মানে যেটা আগে থাকে, একটা উত্তর রাশি। লঘু অনুপাত, মনে করেন লঘু অনুপাতে যেটার পূর্ব রাশিটা একটু ছোট, সেটাকে লঘু অনুপাত বলে। যেমন আমি যে 2:3 বের করেছি, এইটা একটা লঘু অনুপাত, পূর্ব রাশি ছোট। যদি পূর্ব রাশি বড় হতো, এরকম 5:2 মতো, সেটা হতো গুরু অনুপাত। একানুপাত আছে যদি পূর্ব রাশি উত্তর রাশি সমান হয়। যেমন আমার কাছে 10টা কলম আছে, বন্ধুর কাছেও 10টা কলম আছে। সো 10/10 সমান সমান 1, মানে 1:1 বা 2:2। এই অনুপাতগুলোকে একানুপাত বলে। ব্যস্তানুপাত, মনে করেন আমার কাছে এবং আমার বন্ধুর কাছে যে কলম আছে তার অনুপাতটা হচ্ছে 2:3। আবার আরেকজন, আরো দুই বন্ধুর কাছে যে কলম আছে তার অনুপাত হচ্ছে 3:2। সো এই দুইটা হচ্ছে একটা আরেকটার ব্যস্তানুপাত বা ইনভার্স। ওকে। দ্বিঘানুপাত, মনে করেন আমার এবং আমার বন্ধুর কাছে যে কলমটা আছে 2:3, সে প্রত্যেকটা রাশিকে আমি বর্গ করলাম। সাপোজ 2² = 3², কত হয়? 4:9। সো 2:3 এর দ্বিঘানুপাত হবে হচ্ছে 4:9। ওকে। কারো কোনো প্রবলেম হলে রেসপন্স করবেন বা বলবেন। এবার আসি দ্বিভাজিত অনুপাত, এইটা কি জিনিস? মনে করেন এমন দুইটা বর্গ রাশি আছে, যেমন 16:25, যেটাকে চাইলে বর্গমূলে প্রকাশ করা যায়। সাপোজ আমি বর্গমূল করে দিলাম, তাহলে 4:5 হয়ে গেল। তাহলে এই 4:5 হচ্ছে এই 16:25-এর দ্বিভাজিত অনুপাত। ওকে। সহজ জিনিস ভাই, এগুলো আসলে খুব কঠিন কিছু না। এবার আসি মিশ্র বা যৌগিক অনুপাত। মনে করেন আমার কাছে কলম আছে আমার এবং বন্ধুর মধ্যে 2:3 অনুপাতে, আরো দুইটা বন্ধুর মধ্যে অনুপাত হচ্ছে 3:4, আরো দুইটা বন্ধুর মধ্যে 4:5। তো এরকম তিনটা পৃথক পৃথক অনুপাতকে আমি চাইলে একটা সরল অনুপাতে প্রকাশ করতে পারি। যেমন যেহেতু এইটার পরের রাশি দ্বিতীয়টার পূর্ব রাশির সমান এবং এইটার পূর্ব রাশি পরেরটার পরের রাশির সমান, তো ডেফিনেটলি এটাকে আমি সিম্পলিফাই করে 2:3:4:5 এরকম চাইলে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এদেরকে যদি আমি মিশ্র অনুপাত করতে চাই, অর্থাৎ মিশ্র বলতে হচ্ছে মাঝের যারা আছে তাদের অনুপাতটা নিয়ে আমি আর চিন্তা করব না, একদম
প্রথম যে রাশিটা এবং একদম শেষ যে রাশিটা তাদেরকে নিয়ে চিন্তা করব, সেক্ষেত্রেও একটা মিশ্র অনুপাত বের করা পসিবল হয়। যেমন যেটা হচ্ছে মাঝের এগুলাকে চিন্তা না করে জাস্ট প্রথমটা এবং লাস্টেরটা 2:5। অথবা আরেকটা নিয়মে বের করা যায়, প্রতিটা অনুপাতের প্রথম রাশিকে গুণ দেন 2, 3, 4 ইস টু প্রতিটা অনুপাতের দ্বিতীয় রাশির গুণফল 3:4:5, সরি 3:4:5। দেখেন কত হয়, 3 × 2 = 6, × 4 = 24, 3 × 4 = 12, × 5 = 60। এটাকে সিম্পলিফাই করে 12 দিয়ে ভাগ করে 2:5 আসে। সো আলটিমেটলি সেম। এটাকে মিশ্র অনুপাত বলে, অর্থাৎ 3-4 অনুপাতকে একত্রিত করা। ধারাবাহিক অনুপাত, যেটা আপনাদের জন্য ম্যাক্সিমাম কাজে লাগবে, এটাকে ক্রমিক সমানুপাত বা ধারাবাহিক অনুপাত বলা হয়। ইয়েস মাসুম ভাই, ডেফিনেটলি। ধারাবাহিক অনুপাত হচ্ছে, মনে করেন এই যে একটু আগে লিখলাম আমি যে 2:3:4:5, কেন লিখতে পেরেছি? কারণ অনুপাতগুলো এরকম ছিল। মনে করেন এরকম দুইটা অনুপাত আছে, আমি এদেরকে একত্র করে 2:3:4 লিখতে পারি। ইট ইজ পসিবল। সিমিলারলি যদি এরকম হয় কোনো একটা রাশি, এইটা একটা অনুপাত, আবার 4:5 আছে, সো এইটা লাস্ট এবং এইটা শুরু যেহেতু সমান, সো ডেফিনেটলি 2:3:4:5ও লেখা পসিবল হয়। এগুলাকে ধারাবাহিক অনুপাত বলে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ মিশ্র অনুপাতের মতো। এবার আসি ক্রমিক সমানুপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেই, এইটাই আপনাদের বেশি লাগবে কাজে। মনে করেন তিনটা রাশি আছে এ বি সি, যাদেরকে আমি বললাম ক্রমিক সমানুপাত। এই ক্রমিক সমানুপাতিক রাশি বললেই আমাকে বুঝে নিতে হবে এ এবং বি এর ভাগ বা অনুপাত সমান সমান হবে বি বাই সি এর অনুপাত বা ভাগ, অথবা A:B সমান সমান B:C। ওকে, এইটাই হচ্ছে ক্রমিক সমানুপাত এবং এই প্রকাশের সম্পর্ক। আবার যদি কোথাও কোনো জায়গায় বলা হয় যে A/B সমান সমান B/C লেখা আছে, তাহলেও আপনি রিভার্স ওয়েতে বলতে পারেন। তাহলে আমি বলতে পারি ABC ক্রমিক সমানুপাতিক, ভাইস ভার্সা। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কি একটা ইকুয়েশন বের করা যায় কিনা? B² সমান সমান AC, তার মানে মধ্য রাশি বা দ্বিতীয় রাশির স্কয়ার সমান সমান প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। এভাবেও চাইলে বের করা পসিবল হয়, যেটা স্লাইডে দেখানো হয়েছে। জিনিসগুলো একটু আপনারা জানেন অনেকেই, তারপরে রিভিউ করিয়ে নিচ্ছি যেন ম্যাথ করতে সহজ হয়। আচ্ছা, সো ইন এ নাটশেল সবগুলা মোটামুটি থিওরম বলি বা অনুসিদ্ধান্তগুলো এখানে দেওয়া আছে। অঙ্ক করতে গেলে একটা একটা দেখে ফেলবেন, টেনশনের কোনো কারণ নাই, তাও আমি এক এক করে বলে ফেলি। মনে করেন কোথাও আছে A/B সমান সমান X/Y, আবার দেওয়া আছে C/D সমান সমান X/Y। তাহলে এই দুইটি ইকুয়েশন থেকে আমি লিখতে পারি না যে যেহেতু দুইটারই ডান পক্ষ সমান, তার মানে দুইটার বাম পক্ষ সমান হবে, মানে A/B সমান সমান C/D, অথবা A:B সমান সমান C:D। দেখেন সেটাই বলেছে। তো এরকম প্রত্যেকটারে আপনি চাইলে বের করতে পারেন। A/B সমান সমান B/A হলে A সমান সমান B হবে। আবার এগুলোকে ব্যস্তকরণ করা যায়, একান্তরকরণ করা যায়, আর গুণ করা যায় চাইলে। ঠিক আছে, যোজন বিয়োজন করা যায়। অর্থাৎ অনুপাতে সবকিছুই মোটামুটি করা যায়, যোজন বিয়োজন, একান্তর, ব্যস্তকরণ, আর গুণন সব। ওকে, তো এগুলো একটু মাথায় রাখবো আমরা। তো আসেন আমরা একটু ম্যাথমেটিক্সে প্রবেশ করি। প্রথমেই 45 BCS এর একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাকে কোন টপিকের মধ্যে পড়ে দেখেন তো। X:Y এবং Y:Z দেওয়া আছে, আমাকে X:Y:Z বের করতে বলেছে, মানে ধারাবাহিক অনুপাত, যেটা আমরা একটু আগে দেখলাম। তো আসেন ধারাবাহিক অনুপাত বের করতে পারি কিনা চেষ্টা করি। দেখেন X:Y সমান সমান 2:3, আর Y:Z সমান সমান 5:7। দেখেন তো 3 এবং 5 মানে প্রথমটা শেষেরটা এবং দ্বিতীয় অনুপাতের প্রথমটা সমান কিনা। সমান না, আমাকে তো সমান করতে হবে, তা না হলে তো আমি ক্রমিক সমানুপাত করতে পারবো না, সরি ধারাবাহিক অনুপাত করতে পারবো না। তো আমি কি করব, এই অনুপাতকে 5 দ্বারা গুণ করব, আর দ্বিতীয় অনুপাতকে 3 দ্বারা গুণ করব। কারণ একে 5 দিয়ে গুণ করলে এই অংশটা 15 হবে, একে 3 দিয়ে গুণ করলে এই অংশটা 15 হবে, মানে আলটিমেটলি সমান হবে। এটাই আমার টার্গেট। তখন অনুপাতটা হয়ে যায় এরকম, 5 দিয়ে গুণ করলে 10:15, আর এটা 3 দিয়ে গুণ করলে 15:21। দেখেন এখন মিলে গেছে। সো আমি চাইলেই এখন ধারাবাহিক অনুপাত বের করতে পারবো। 10:15:21, অপশন বি ইজ ইউর অ্যান্সার। ওকে, খুবই সহজ ভাই, অনুপাতের মতো সহজ জিনিস নাই। আচ্ছা, এবার দেখেন 3, 9, 4-এর চতুর্থ সমানুপাতিক কত? মানে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির ব্যাপার। আমরা পড়েছিলাম যে ক্রমিক সমানুপাতি থেকে এরকম বের করা যায় যে দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি ইন্টু শেষ রাশি। ওকে, এরকম করেছিলাম না?
তো এখানে যেহেতু ক্রমিক সমানুপাতের কথা বলা হয়েছে, চারটা রাশির কথা বলেছে, তো চারটা রাশির জন্য ব্যাপারটা এরকম হবে: প্রথম রাশি ইন্টু শেষ রাশি সমান সমান সেকেন্ড রাশি ইন্টু থার্ড রাশি। সো প্রথম রাশি কত? 3। শেষ রাশি কত আমি জানি না, ধরলাম সেটা এক্স। দ্বিতীয় রাশি 9, তৃতীয় রাশি 4। এখান থেকে এক্স এর মান বের হলে আসে কত? 12। সো এই চতুর্থ সমানুপাতিক হবে হচ্ছে আপনার 12, ডেফিনেটলি। আচ্ছা, এটা একদম সহজ প্রশ্ন, 16তম বিসিএস প্রিলিমিনারির। a:b সমান সমান 4:7 এবং b:c সমান সমান 5:6 হলে a:b:c কত? মানে ওই ধারাবাহিক অনুপাতের মতোই। একটু করে ফেলেন তো ভাইয়ারা সবাই, খাতা কলমটা সামনে নিয়ে জলদি করে আমাকে অ্যান্সারটা বলেন। 7 এবং 5, সো 7 আর 5 দিয়ে গুণ করেন, আমার মনে হয় হয়ে যাওয়ার কথা। খুবই সহজ। হ্যাঁ, এটার অপশন হচ্ছে সি হবে অ্যান্সার, 20 × 35 × 42। ভেরি গুড। আচ্ছা, এটা অনেক আগের প্রশ্ন, 16তম বিসিএস এর। এরকম সহজ সহজ ম্যাথ দিত তখন, এখন আর দেয় না এত সহজ। আচ্ছা, তাহলে এইটা একটু কেউ করতে পারবেন? দেখেন তো, a:b সমান সমান 3:4 আর b:c সমান সমান 5:6, আবার c:d সমান সমান 2:3। তো আমাকে 1/1 যেতে হবে। আপনি প্রথমে এ বি সি এগুলাকে মিল করতে হবে। আসেন প্রথমে আমি এ বি সির মধ্যে মিলটা ঘটাই। কি করব দেখেন, প্রথম রাশি, প্রথম অনুপাতের শেষ রাশি 4, পরেরটা 5, মানে একে গুণ দিব 5 দিয়ে, একে গুণ দিব 4 দিয়ে। কত হয়? 15:20, 20:24। সো এ বি সি তিনটাকে একত্রে লেখা যায় 15 × 20 × 24। এখান থেকে আমি এ এবং সি কে যদি নিয়ে ফেলি, ছোট করে লেখা যায় 15:24, লেখা যায় না? মানে মাঝের বিটাকে আমি ক্যালকুলেট করছি না, কারণ আমার অপশনে জানতে চেয়েছে a:d কত, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন দেখেন, a:c এবং c:d এই দুইটার মধ্যে অনুপাত বের করতে হবে। এ হচ্ছে 2 আছে, এ আছে 24, তাহলে কি কত দিয়ে গুণ করব? এটাকে একটু ছোট করে ফেলি। 1524 তো 3 দিয়ে করা যায়, দেখি ছোট করলে সহজ হবে। 3 দিয়ে করলে 5, 3 দিয়ে করলে 8, 5:8। আর c:d হচ্ছে 2:3। এখন করেন, কত দিয়ে করব বলেন? 8 এবং 2, সো একে গুণ দিব 2 দিয়ে, একে গুণ দিব 8 দিয়ে। তাহলে a:c:d হয়ে গেল 10:16:24। আমার দরকার এ এবং ডি, সো আমি সি কে আবার বাদ দিয়ে দিব মাঝেরটাকে। সো আমি লিখবো a:d সমান সমান 10:24, যেটাকে সিম্পলিফাই করলে কত হয়? 5:12। দেখেন তো 5:12 অ্যান্সার আছে কিনা? আছে, অপশন সি। এই ম্যাথটা কারা কারা বুঝেন নাই তারা বলেন। এখানে 3-4টে স্টেপ আছে, আগের ম্যাথগুলো 2টা স্টেপ ছিল, এখানে 4টা স্টেপ, আর কিছুই না। 1/1 করে যেতে হবে। আচ্ছা, একজন বলেছেন বুঝেন নাই, কোন জায়গাটায় বুঝেন নাই সেটা বলবেন। 4টা স্টেপ করেছি, কোন পয়েন্টে সমস্যা হয়েছে বলেন। a:c বুঝতে পারেন না? আচ্ছা ঠিক আছে, দেখেন, a:b:c প্রথমে আমি বের করেছি ধারাবাহিকের মতো, মানে এই যে আমি একটা লাইন টানলাম, এই লাইনের উপরের অংশটা কিন্তু আগের যে 2-3টা ম্যাথ করেছি হুবহু সেম। সেখানে a:b:c বের করে তিনটা অনুপাত আমি নিয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে বি এর কোনো কাজ কিন্তু আমার নাই, কারণ তৃতীয় অনুপাতটা দেওয়া আছে সি এবং ডি। তাই আমি কি করলাম, এ এবং সি কে নিলাম, আমি বি কে বাদ দিয়ে দিলাম আমার হিসাবের সুবিধার জন্য। সেখান থেকে 15:24 নিয়েছি তাদের অনুপাতটা। সেখান থেকে আমি একটু সিম্পলিফাই করেছি, কারণ 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 5 আর 8 হয়। এবার আমি a:c এবং ওই c:d এই দুইটাকে আবার সিম্পলিফাই করেছি। করার পর a:c:d পেয়েছি, যেখান থেকে এই মাঝেরটাকে আবার বাদ দিয়েছি, কারণ আমার প্রশ্ন জানতে চেয়েছে a:d। দ্যাটস ওয়াই লাস্টের প্রথমটা এবং লাস্টেরটা নিয়ে অনুপাতটাকে সিম্পলিফাই করেছি 5:12।
আশা করি এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে নেক্সটটায় যাই। এটা হচ্ছে একটা বেসিক ম্যাথ। আপনি যদি বেসিক বুঝেন এই ম্যাথ করতে কোথাও আটকাবে না। দুইটা জিনিসের অনুপাত হচ্ছে 5:8। তাদের উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা 2:3 হয়। তাহলে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। তাহলে আমি কি বলতে পারি, ধরি সংখ্যা দুইটা 5x এবং 8x। কারা কারা আমার সাথে একমত, এটা ধরা যায় কিনা? একই তো ভাই, অনুপাত যখন করব তখন আবার দেখেন, 5x/8x করলে x কেটে যাবে, 5:8 হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে এখন কি করছি, সংখ্যা দুইটার সাথে 2 যোগ করতেছি। তো 5x এর সাথে 2 যোগ করলাম, 8x এর সাথে 2 যোগ করলাম, তখন নতুন একটা অনুপাত হয়েছে 2/3। তো এখন এখান থেকে ভাই x এর মানটা একটু বের করে দেন না আমাকে কেউ। x এর মান কত আসে দেখেন তো। x এর মান 2 আসবে। আচ্ছা, অনেকেই করে ফেলেছেন। তো x এর মান 2 যদি হয়, এখন সংখ্যা দুইটা বের করেন, 5x 8x মানে 10 এবং 16। ভেরি ভেরি ইজি। আমি চলে যাচ্ছি পরেরটাতে। এরকম টাইপের আরো ম্যাথ আছে, পিতা পুত্রের ম্যাথ দেয় এরকম অনুপাত দিয়ে, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, তো পিতা ও পুত্রের বর্তমান বয়স যেহেতু সমষ্টি দেওয়া 60, তাহলে আমি ধরি পুত্র যেহেতু ছোট তারটা ধরি এক্স, পিতা হয়ে যাবে 60 - x। তো 5 বছর পরে তাদের অনুপাত হবে এত। তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে এইটা, 5 বছর পর পিতার বয়স কত হবে এইটা, তাদের অনুপাতটা হবে 5/2। জলদি করে ফেলেন। এক্স এর মানটা কত হবে? দেখি, আপনাদের জন্য একটু ওয়েট করব, 10 সেকেন্ড সময় দিলাম। এই ম্যাথ করতে 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, এই অংশটুকু। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকেই দিয়েছেন, বাকিরা করছেন আই হোপ। সমস্যা নেই, করতে থাকেন। এটার অ্যান্সার হবে 15। পুত্রের বয়স জানতে চেয়েছে, সো পুত্রের বর্তমান বয়স 15 বছর। যদি পুত্রের 5 বছর পরে বয়স জানতে চেত, তখন 5 যোগ করে 20 দেখাতে হতো। ঠিক আছে, যেহেতু বর্তমান চেয়েছে তাই আমি এক্স এর মানটা বের করলেই হচ্ছে। তো এরকম পিতা পুত্রের মতো করে আরো অনেক রকম ম্যাথ আসবে। তো পিতা পুত্র, অনুপাত, তারপরে দুইটা সংখ্যার অনুপাত, এই টাইপের ম্যাথগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, আসেন একটা অন্য রকমের ম্যাথ করি। এটা একদম হুবহু সেম না, এটা একটু আলাদা ম্যাথ। দেখেন কি বলেছে, টিপুর বোনের বয়স, টিপুর বয়স এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। এই মধ্য সমানুপাতি বলতে কি বোঝানো হয় জানেন? আমরা একটু আগে ক্রমিক সমানুপাতি পড়েছি না? তিনটা রাশি এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মাঝের রাশিটাকে বলা হয় হচ্ছে মধ্য সমানুপাতি। সো ডেফিনেটলি টিপুর বোনের বয়সটা হচ্ছে সেই মাঝের রাশি। তো এই এবিসি ক্রমিক সমানুপাতি হলে আমি কি এটা লিখতে পারি, বি² = AC? আমরা কিন্তু একটু আগে এটা প্রমাণ করে এসেছি। লিখতে পারি, ইয়েস অর নো? আচ্ছা, যেহেতু বলছেন সবাই ইয়েস, তাহলে আমি এক কাজ করি, টিপুর বোনের বয়স ধরি বি, আর টিপুর বয়স হচ্ছে এ, টিপুর বাবার বয়স হচ্ছে সি। তাহলে টিপুর বয়স আর টিপুর বাবার বয়স দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে বি² = 12 × 48। দেন বি √12 × 48। এটা কি কেউ একবারে বলতে পারবেন কত হবে? দেখেন করিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখেন 12 আছে এখানে, 12 দিয়ে 4 ভাঙিয়ে ফেলেন। তাহলে কি হচ্ছে, দুইটা বারোকে রুট করলে হয় 12, আর 4কে রুট করলে হয় 2। সো 12 × 2 আলটিমেটলি 24। ভাঙিয়ে ফেলবেন, এভাবে ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো তার বোনের বয়স হচ্ছে 24 বছর। খুবই ভালো। তো এরকম অনুপাত থেকে আরো কিছু ম্যাথ দেয়। সাপোজ হচ্ছে কোনো একটা বাঁশের এত অংশ রং করা হলো, কোনো একটা বাঁশকে ভেঙে দুইটা অনুপাতে ভাগ করা হলো, বা কোনো একটা লাঠিকে ভেঙে ভাগ করা হলো, এরকম টাইপের ম্যাথও দেয়। তো আসেন আমরা একটু করে ফেলি লাঠি বা বাঁশের একটা ম্যাথ। 20 ফুট লম্বা একটা বাঁশ এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশ বড় অংশের 2/3। তাহলে আমি কি করব, লেট বড় অংশটা হচ্ছে এক্স, তাহলে ছোট অংশটা কত হবে, এক্স এর 2/3, বা 2/3 × x। তাহলে বলেছে ছোট অংশের দৈর্ঘ্য কত। তা আপনারা আমাকে বলেন, এই যে বড় অংশ এবং ছোট অংশ এই দুইটাকে যদি আমি সাম করি বা যোগ করি, তাহলে কি আমি টোটাল বাঁশের দৈর্ঘ্য 20 ফুট পাবো না?
সো আমি ইকুয়েশন প্রশ্ন মতে এটা লিখতে পারি, লিখে এখান থেকে এক্স এর মানটা বের করি। সমাধান করলে এটা আসবে হচ্ছে আপনার 5x সমান সমান 60, তাহলে এক্স এর মান আসবে 12। ইয়েস, তাহলে বড় অংশটার মান হচ্ছে 12, তাহলে ছোট অংশটার মান হবে এটা 2/3, মানে 8 ফিট। সো অ্যান্সার সি। তো এরকম আরো একটা ম্যাথ দেখি। এগুলো হচ্ছে ইকুয়েশনে ডিভাইড করে ফেলবো বা ইকুয়েশনে কনভার্ট করে ফেলবো। কোন সংখ্যার হাফ অংশের সাথে, তাহলে সংখ্যাটাকে ধরি এক্স, তাহলে হাফ এক্স তার সাথে 6 যোগ করলে, দিলাম 6 যোগ, কত হবে? সংখ্যাটির 2/3 অংশ হবে, সমান সমান 2/3 অফ এক্স। এই ইকুয়েশনটা কে কে বুঝতে পারলেন, কে কে বুঝতে পারলেন না, রেসপন্স করে ফেলেন। আচ্ছা, না বোঝার খুব একটা কঠিন কিছু নাই, সহজ আছে ভাইয়া। তাহলে আসেন এখান থেকে করে ফেলি, x/2 মাইনাস 2x/3 সমান সমান -6 হোয়াট এভার। তার মানে এইটা এই পাশে নিলে ভালো হতো। এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলি। এক্স এর মানটা হচ্ছে আপনার 36, সো সংখ্যাটা হবে 36। ওকে, চলে যায় আরেকটা অংশ। ও, এবার আবার সেই বাঁশের অঙ্ক এসেছে। এবার রং করা, এবার আর কেটে টুকরা করা হয় নাই। দেখেন, একটা বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো, 1/3 অংশ সবুজ, অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশের দৈর্ঘ্য কত? তার মানে একটা বাঁশের 2/5 অংশ লাল, ধরলাম বাঁশের দৈর্ঘ্য এক্স, 1/4 অংশ কালো, 1/3 অংশ সবুজ, এটা হচ্ছে লাল, এটা কালো, আর এটা হচ্ছে সবুজ। এই তিনটা পার্ট গেল। এটাতে বাসটা শেষ হয় নাই, আরো অবশিষ্ট 6 মিটার আছে। এইটা সমান সমান কি এক্স লিখতে পারি? একটু দেখেন তো সবাই। আচ্ছা, লিখতে পারি বলছেন। তাহলে এখান থেকে এক্স এর মানটা সলভ করে ফেলি। x-2x/5 -x/4 -x/3 সমান সমান 6। লসাগু করে ফেলি, 5 4 3 এর লসাগু কত? 5 4 3 এর লসাগু হচ্ছে 60। তাহলে 60x মাইনাস 24x মাইনাস 15x মাইনাস 20x সমান সমান 6। তাহলে এখান থেকে এক্স এর মান কত বের হবে? x/60 সমান সমান 6, অতএব x সমান সমান 360 মিটার। সো আপনার অ্যান্সারটা হবে 360। সহজ কিন্তু ভাইয়া, শুধু অনুপাত বুঝলেই হলো। আচ্ছা, এবার আর একটু অন্যরকম ম্যাথে আসি। 37তম বিসিএস প্রিলির প্রশ্ন। দেখেন, 261টা আম 3 ভাইয়ের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তার মানে অনুপাতে ভাগ করে দেওয়া কোন একটা জিনিস, আম, লেবু, কমলা বা কোন একটা জিনিস বা কোন একটা বস্তু, এই টাইপের ম্যাথও কিন্তু আসে। তো অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? সো প্রথম ভাই আম পাবে তার অনুপাতের অনুপাতেই আম পাবে, মানে সে, তাকে যে অনুপাতে আম দেওয়া হয়েছে সেই পরিমাণ আমি সে পাবে। তো আমি এক কাজ করি, অনুপাতের রাশিগুলা যোগফল করে ফেলি। 1/3 প্লাস 1/5 প্লাস 1/9 সমান সমান, ক্যালকুলেশন করি, 9 5 3 এর লসাগু 45, 15 প্লাস 9 প্লাস 5 29/45। আচ্ছা, এটা হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে প্রথম ভাই আম পাবে কতগুলা? প্রথম ভাইয়ের অনুপাত 1/3, অনুপাতের রাশিগুলোর যোগফল এইটা, ইনটু টোটাল আম। এই লাইনটা কে কে বুঝেন নাই বলেন? 261টা আমের অনুপাত ভাগ করা হয়েছে 3টে অনুপাতে। সো প্রথম ভাই পাবে 1/3 অনুপাতে, এবং যেহেতু টোটাল অনুপাতের রাশিগুলা যোগফলটা হচ্ছে এইটা, সো সে তার বেসিসেই পাবে 261টা আমের একটা অংশ। সো টোটাল আম ইনটু ওই প্রথম ভাইয়ের সংখ্যা বা প্রথম ভাইয়ের অনুপাত ডিভাইডেড বাই টোটাল অনুপাত। এখান থেকে ক্যালকুলেশন করে বের করা যায় চাইলেই। বের করলে মানটা বের হবে হচ্ছে 135। ঠিক আছে, বুঝতে পারছি এই ম্যাথটা সবাই? বুঝলে একটু জোরে সোরে রেসপন্স করি, আমাদের খুব বেশি জিনিসপত্র বাকি নাই। আচ্ছা, সো 135, থ্যাংক ইউ। এবার আসি আরেকটা টাইপের ম্যাথে। বিভিন্ন সময়ে অ্যাসিড পানির অনুপাত, লবণ পানির অনুপাত, আম কমলার অনুপাত, তারপর হচ্ছে আপনার তেল পানির মিশ্রণ অনুপাত,
এই টাইপের অনুপাতগুলো হচ্ছে আপনার ম্যাথে আসে বা বের করতে দেয়। এটা অনুপাত দিয়ে করতে হবে। আচ্ছা, সিয়াম ভাই বলেছেন ফ্র্যাকশন গুলো লসাগু করে মাল্টিপ্লাই করলে হতো না। ভাইয়া, ফ্র্যাকশন গুলো লসাগু করে মাল্টিপ্লাই করলেও হতো। আমি ভাই যেভাবে দেওয়া আছে এভাবেই করেছি, আপনি ওভাবে করলেও চলবে। একটা ম্যাথ আপনি চাইলে 4-5টা নিয়মেও করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, যেটা ইচ্ছা। ঠিক আছে, আপনার অ্যান্সার মিললেই হলো। আচ্ছা দেখেন, এই টাইপের জিনিসগুলোর জন্য খেয়াল করতে হয় যে আমার প্রশ্নে কি দেওয়া আছে। প্রথম প্রশ্নটা খেয়াল করেন, এরকম 2-3টা প্রশ্ন আমরা দেখব। 60 লিটার ফল টোটাল, এই ফলের রসে আম এবং কমলার অনুপাত 2:1। তাহলে আমের অনুপাত কত হবে, কমলার অনুপাত কত হবে? এই দুইটা লাইন কি ঠিক আছে? ঠিক থাকলে মান দুইটা বলেন। 2+1, সরি। কি ঠিক আছে না? আমের পরিমাণ এবং কমলার পরিমাণ বের করে ফেললাম। আচ্ছা, এখন দেখেন কি বলেছে, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটা চেঞ্জ হয়ে 1:2 হবে। তার মানে আম আমি ফিক্স রাখলাম, কমলাটার পরিমাণ বৃদ্ধি করছি। তাহলে ধরি লেট কমলা যুক্ত করা হয়েছে x লিটার। তাহলে প্রশ্ন মতে আম যেহেতু ঠিক আছে, তাহলে আম হচ্ছে 40, কমলা ছিল 20। সো 40 ÷ 20 প্লাস এক্স সমান সমান 1/2 লিখতে পারি। এখান থেকে সলভ করে ফেলেন। তার মানে 60 লিটার আপনি যদি কমলার রস মিশান তাহলে অনুপাতটা 1:2 হবে। ভেরি ইজি। বুঝলাম তো ভাই, অনুপাতের ম্যাথ সবসময় সহজ থাকে এবং একটা প্রশ্নই আসে প্রতি বিসিএস এ, এর বাইরে আসে না। মাঝে মধ্যে নাও আসতে দেখা যায়। আচ্ছা, এবার দেখেন আগের ম্যাথের মতোই, আগে ছিল কমলার রস আমের রস, এবার হয়ে গেছে সোনার মধ্যে সোনা এবং তামা। এই ম্যাথটা একটু আপনারা আমাকে করে দেন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট। এটা এইচডব্লিউ দিব, বাট আপনাদের এখান থেকে একটু করাই নেই। সবাই একটু হাত খাতা কলম হাতে নেন, নিয়ে এই ম্যাথটা করে ফেলেন। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। সোনার গহনার ওজন দেওয়া আছে 16 গ্রাম টোটাল। তাহলে সোনার পরিমাণটা হবে 16 × 3 ÷ 3+1। তামার পরিমাণটা হবে 16 × 1 ÷ 3+1। মানে সোনা হচ্ছে 12 গ্রাম, তামা হচ্ছে 4 গ্রাম। এবার এখন সোনা মিশাতে হবে, তার মানে তামা ফিক্স থাকবে, সোনার পরিমাণটা এক্সট্রা অ্যাড করতে হবে। তো আসেন অ্যাড করি। ধরলাম এক্স পরিমাণ সোনা অ্যাড করা হয়েছে, তাহলে 12 + x ÷ 4 সমান সমান 4/1। তো আসেন 12 + x সমান সমান 16, এক্স সমান সমান 4। আলটিমেটলি 4 গ্রাম সোনা যদি মিক্স করি তাহলে অনুপাতটা 4:1 হবে। ভেরি ইজি। ওকে। আচ্ছা, এবার একটা অন্যরকম ম্যাথ করব, সেটা হচ্ছে আয়ের অনুপাত। অনেকে বিভিন্ন রকম আয় করে, সেই আয়ের অনুপাত দেওয়া থাকে। যেমন এখানে বলেছে পনির এবং তপন নামে দুজন ব্যক্তি, তাদের আয়ের অনুপাত হচ্ছে 4:3। তো পনিরকে পি ধরি, তপনকে টি ধরি, আর রবিনকে আর ধরি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আমি লিখি P/T সমান সমান 4:3। ওকে। আর T/R সমান সমান 5:4। তো পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তো আমার কথা হচ্ছে পনির, তপন, রবিন এদের কারো আয় আমি জানি না। তো আমাকে কি করতে হবে, এখানে একটা ধারাবাহিক অনুপাত বের করে নিতে হবে। তো ধারাবাহিক অনুপাত কি বের করা এখন আপনাদের শিখাতে হবে? যদি শিখাতে হয় শিখাই, সমস্যা নাই। আর না শিখাতে হলে P/T/R এই অনুপাতটা আমাকে কেউ একজন বলেন। আচ্ছা, অনেকে বলে ফেলছেন, থ্যাংক ইউ ভাই, ভেরি গুড। এটাকে গুণ দিব 5 দিয়ে, আর এটাকে গুণ দিব 3 দিয়ে। সো এটা হয়ে যাবে 20:15, এটা হয়ে যাবে 15:12। তো এটাকে মিক্স করলে আসবে 20:15:12। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বুঝতে পারছি তাহলে। তাহলে দেখেন আমার জানতে চেয়েছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। তাহলে আমি কি বলতে পারি প্রত্যেকের আয় হচ্ছে 20x, 15x এবং 12x। বলতে পারি। তাহলে পনিরের আয় বলেছে 120 টাকা, পনির কই, এই 20x, তার মানে প্রশ্ন মতে 20x সমান সমান 120।
তাহলে এক্স সমান সমান 6 টাকা বা এক্স সমান সমান 6। তাহলে রবিনের আয় কত হবে? রবিনের আয় আমি বের করেছি একটু আগে 12x। তাহলে 12-র সাথে আমি 6 দিয়ে গুণ দিব, 72 টাকা রবিনের আয় হয়ে গেল। তার মানে এখানেও আমার ধারাবাহিক অনুপাতটা কাজে লাগছে। আচ্ছা, আবার বেতন নিয়ে প্রশ্ন। করিম এবং রহিমের বেতনের অনুপাত 7:5। আচ্ছা, ওয়েট এ মিনিট, একজন ভাই একটা প্রশ্ন করেছেন, মাহফুজ ভাই। হ্যাঁ ভাইয়া, আপনি যেটাই মন চায় সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার কাছে যেটা সহজ লাগবে সেই নিয়মে করবেন। আমার নিয়মগুলো যদি ইজি লাগে এটা করবেন, আপনি যদি অন্য নিয়মে করে আপনার কাছে ইজি লাগে আপনি ওইভাবে করবেন। আমার কোনো বাধ্যবাধকতা নাই ভাইয়া, ইটস আপ টু ইউ। আচ্ছা দেখেন কি বলেছে, করিম ও রহিমের বেতন অনুপাত 7:5। তাহলে আমি এক কাজ করি, করিমের বেতন ধরি 7x, রহিমের বেতন ধরি 5x, হয়ে গেল। দুজনের বেতনের পার্থক্য 400 টাকা। করিমের বেতন রহিমের থেকে 400 টাকা বেশি। তাহলে আমি কি লিখতে পারি 7x মাইনাস 5x সমান সমান 400? তার মানে 2x সমান সমান 400, মানে x সমান সমান 200। তাহলে রহিমের বেতন কত? রহিমেরটা হচ্ছে 5x, x এর মানটা বসিয়ে দিয়ে গুণ দেন, 1000 টাকা। এত কম টাকা বেতনে কাজ করে, দেখছেন? কিচ্ছু করার নাই। এইটাই অ্যান্সার। আচ্ছা, লাস্ট আপনাদের জন্য একটা পোল কোশ্চেন দিলাম ভাইয়া। এই পোল কোশ্চেনটা আমি একটু লঞ্চ করে দিব, জাস্ট এ মিনিট। এটা আপনারা করবেন এবং অ্যান্সার দিবেন। আপনারা সবাই অ্যান্সার করবেন, আমি টাইম দিলাম এটাতে। এই ম্যাথটা করার জন্য আপনার আমি সময় দিলাম 1 মিনিট এখন থেকে আরো। আপনারা পরীক্ষার হলে এর বেশি টাইম পাবেনও না। যারা আছেন সবাই রেসপন্স করেন একটু প্লিজ, আমি দেখতে চাই। পোল আজকে লঞ্চই করি নাই, তো একটা করছি ভাই, একটু সবাই রেসপন্স করেন। আপাতত অ্যান্সার হচ্ছে সবারই মোটামুটি। একজন মনে হয় ভুল অ্যান্সার দিয়েছেন শুধু এ পর্যন্ত, বাকিদের সবারই ঠিক আছে। হচ্ছি, বাকিরা চুপচাপই থাকবেন, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, আপনাদের একটু করতে দিছিলাম, একবারে হয়ে যেত। আপনারা কেউ কেউ আবার চ্যাট বক্স অ্যান্সার দিয়েছেন, দরকার নেই এত ভাই, আমি শেষ করে দেই। এটার অ্যান্সার হবে 5 গ্রাম। সিমিলার ওয়েতে ভাইয়া 25 গ্রাম ওজন থেকে সোনা এবং তামার পরিমাণটা বের করে নিব এইভাবে, 20 এবং 5। তার মানে সোনা 20, তামা হচ্ছে 5। তাহলে কতটুকু সোনা মিক্স করতে হবে? ধরলাম এক্স পরিমাণ, তাহলে 20 + x ডিভাইডেড বাই 5 সমান সমান 5/1। এখান থেকে ইজিলি বের করা যায় এক্স এর মান। খুবই সহজ, দেখেন 10 সেকেন্ডও লাগে না, 5 গ্রাম। ওকে, তো এই হচ্ছে ভাই আপনাদের মোটামুটি অনুপাতের ম্যাথ। অনুপাতে এর বাইরে তেমন আর কোনো প্যাটার্ন আমি দেখি নাই, মোটামুটি যতগুলো আমি ফলো করেছি এর আগে। তো লাভ ক্ষতি এবং অনুপাত ভাইয়া আজকে আমার সাথে আপনাদের এ পর্যন্তই। তো যেটা করবেন ভাইয়া, ক্লাসটা শেষ হলে কারো কারো যদি এখনো কোনো কনফিউশন থাকে আপনারা রেকর্ডের ভিডিওটা আরেকবার দেখেন। আমি চেষ্টা করেছি সবগুলো ম্যাথই 2-3 বার করে বলার জন্য, কোনোটাই আমি একবার বলে চলে যাই নাই। আস্ক করেছি, জিজ্ঞেস করেছি, কারোর সমস্যা থাকলে আমি রিপিটও করেছি। তো তারপর সমস্যা হলে একটু আবার দেখবেন। আর প্রিপারেশন বুক বা যে কোনো একটা বাজারের বই থেকে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আপনি হয়তো এই সোনা তামার অনুপাতটা আজকে বের করতে পারলেন, মেইন পরীক্ষায় গিয়ে হয়তো আপনি নাও বের করতে পারেন বা প্রবলেমও হতে পারে। সো ডেফিনেটলি আপনার প্র্যাকটিসটাই আপনাকে এগিয়ে রাখবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাসটি শেষ করার জন্য। আর আপনাদের যদি উত্তরণ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলা চ্যাট বক্সে করতে পারেন। আচ্ছা, সাকিব ভাই প্রশ্ন করেছেন আজকের ক্লাস থেকে কয়টা কোশ্চেন আসতে পারে। ভাইয়া বিসিএস এর কথা যদি জিজ্ঞেস করেন আমি বলবো ম্যাক্সিমাম 2টা, খুব বেশি হলে 3টা। লাভ ক্ষতি থেকে একটা নর্মালি দেয়, আর অনুপাত থেকেও একটা দেয়।
সো আপনি দুইটা, আর খুব বেশি তো তিনটা পেতে পারেন, আবার একটাও পেতে পারেন। সো দুইটা ধরে রাখেন, একটা একটা করে আসবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আপনাদের উত্তর রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলা চ্যাট বক্সে করতে পারেন। আপনারা অনেকেই রুটিনের লিঙ্কটা চাচ্ছিলেন, রুটিনের লিঙ্কটা চ্যাট বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে রুটিনটা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা আলামিন ভাই, আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারবেন, উনি এই বিষয়ে বিস্তারিত বলে দেবেন। হ্যাঁ, চাইলে অনলাইনেও আপনারা মান্থলি এক্সামটা দিতে পারবেন। আর আপনাদের যেহেতু, আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি ভিডিও ক্লাস ডাউনলোড করতে পারবেন না, আপনাদের আইডিতে যে ক্লাসের নোটটা আছে সেটা চাইলে ডাউনলোড করতে পারবেন। আপনাদের যেহেতু আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি সাকিব ভাই, পরে দিতে পারবেন।